আমার কথা শুনতে বা না স্যার। স্ক্রিন দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। না স্যার। আচ্ছা, তো আমরা স্টার্ট করি। হ্যাঁ, জি আপনারা সবাই মোটামুটি হয়তো কম বেশি জানেন, সেটা হচ্ছে অক্টোবর মাসটা আমাদের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ হিসেবে সারা ওয়ার্ল্ডে কনসিডার হয়। 2003 সাল থেকে অক্টোবর মাসটাকে আমরা ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ হিসেবে কনসিডার করি। তো ওই ধারাবাহিকতায় আইটি বাংলাদেশ চেষ্টা করে অক্টোবর মাসগুলোতে কিছু ওয়ার্কশপ নেওয়ার, ফিজিক্যালি নেওয়ারও চেষ্টা করে। গতবার আমরা ফিজিক্যালি বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন পলিটেকনিকেও আমরা ওয়ার্কশপ গুলো নিছি। তো এবার করোনা প্যান্ডেমিকের কারণে ওই সুযোগগুলো হয়ে ওঠে না, আর আমার কিছু ব্যস্ততার কারণেও বিভিন্ন জায়গায় যাওয়া হয় নাই। তো এই কারণে চিন্তা করছিলাম যে কিছু সময় যদি অনলাইনে কাটানো যায়, জাস্ট তারপরেও কিছুটা কাজ হয়। আচ্ছা, তো সবার আগে আমার এখানে অনেকের জানা কিছু জিনিস হয়তো বা আপনারা দেখবেন বা কিছু নতুন জিনিসও দেখতে পারেন। তো সবার আগে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018। এই অ্যাক্টটা সম্পর্কে, এই লটা সম্পর্কে আমরা জানবো। আমাদের দেশে সাইবার সিকিউরিটি ল গুলো কি কি আছে সেই জিনিসটা আমরা দেখবো, একটু ডিসকাস করব। আমি আমার এই ডকুমেন্টে আপনাদের সাথে আমি শেয়ার করে দিব, সমস্যা নাই। বাস আমি এখানে সম্পূর্ণগুলো হয়তোবা দেখাতে পারবো না, জাস্ট আমি দু একটা জিনিস দেখাচ্ছি বা আমরা ডিসকাস করতেছি। এর পরবর্তীতে আপনারা, আমি এই ডকুমেন্ট দিলে আপনারা দেখে নেবেন পরবর্তীতে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু আমি কোনো ট্রেনার হিসেবে আসি নাই বা শেখানোর উদ্দেশ্য আসি নাই, জাস্ট আমরা আমাদের নলেজ গুলো শেয়ার করব, ডিসকাস করব। তো যদি আমার থেকে এক্সট্রা কারো কোনো ইনফরমেশন জানা থাকে, তো আপনারা সেটা শেয়ার করতে পারেন আমার সাথে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে ফয়সাল হাওলাদার আছেন? ফয়সাল হাওলাদার, ফয়সাল আছেন? জি স্যার, ছিলাম। লিভ নিব? হ্যাঁ, তুমি লিভ নিয়ে নাও, পরীক্ষা আছে, পড়াশোনা করো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা আমাদের দেশে তো বাংলাদেশে থাকি, আমাদের বাংলাদেশের ল গুলো আমাদের জানাটা খুব জরুরি। কেমন কি ল আছে আমাদের, সেগুলো জিনিসগুলো আমরা দেখি। দেখেন, 18 নম্বরে দেওয়া আছে একটা ল, কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম ইত্যাদিতে বেআইনি প্রবেশ ও দণ্ড। কেউ যদি বেআইনি প্রবেশ করে এবং করলে কি হবে এবং তার দণ্ডটা কি হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে কম্পিউটার তো বুঝতেই পারছেন, ডিজিটাল ডিভাইস, এটা আপনার ল্যাপটপ হতে পারে, আপনার মোবাইল হতে পারে, ট্যাব হতে পারে। ওই ধরনের ডিভাইস গুলো আপনাদের যদি আমরা কেউ বেআইনি ভাবে প্রবেশ করি তাহলে কি হবে। আর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই সিস্টেমগুলোতে বেআইনিভাবে প্রবেশ করে, ইচ্ছাকৃতভাবে প্রবেশ করে, অর্থাৎ কোনো কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কে বেআইনি প্রবেশ করেন বা প্রবেশ করিতে সহায়তা করেন, প্রবেশ করলেও অথবা প্রবেশ করতে সহায়তা করলেও, বা অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বেআইনি প্রবেশ করেন বা করিতে সহায়তা করেন, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে, অপরাধ করবে, কোনো ইল্লিগাল কাজ করবে এই উদ্দেশ্যে যদি বেআইনি প্রবেশ করেন, বেআইনি বলতে এখানে ধরে নিতে পারেন আপনি তার বিনা অনুমতিতে, তার অনুমতি ছাড়া, তার পারমিশন ছাড়া, তাহলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হবে একটি অপরাধ। অথবা অনুমতি ছাড়াও যদি আপনি প্রবেশ করেন, ইচ্ছাকৃতভাবে প্রবেশ করেন আর অপরাধ সংগঠনের উদ্দেশ্যে প্রবেশ করেন, অপরাধ সংগঠনের উদ্দেশ্য ছাড়াও হোক আর অপরাধ সংগঠনের উদ্দেশ্যেই হোক, যে কোনো কারণেই হোক, যদি আপনি বেআইনিভাবে অর্থাৎ পারমিশন ছাড়া যদি প্রবেশ করেন বা জোর জবরদস্তি করে যদি প্রবেশ করেন, যেটাই হোক সেটা হবে আপনার একটা অপরাধ। আচ্ছা, যদি এইটা হয় যে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে না, আপনি তার পারমিশন ছাড়া বা জোর জবরদস্তি ছাড়া জাস্ট আপনি এটা দেখবেন কি আছে না আছে, অপারেশনের উদ্দেশ্য না, তাই ইনফরমেশন নেওয়া, এই ধরনের যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি অনধিক 6 মাস কারাদণ্ড বা অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড হবে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। অর্থাৎ 6 মাস জেল অথবা 2 লক্ষ টাকা, অথবা দুইটাই হইতে পারে, 6 মাস জেল 2 লক্ষ টাকা। আর যদি এটা হয়ে থাকে যে অপরাধ সংগঠনের উদ্দেশ্য যদি প্রমাণিত হয় যে না, এই লোকটা অপরাধ সংগঠনের উদ্দেশ্যে পারমিশন ছাড়া ঢুকছে অথবা জোর করে ঢুকছে, যেভাবেই হোক, তাহলে সেক্ষেত্রে 3 বছরের কারাদণ্ড এবং অনধিক 10 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে, অথবা উভয় দণ্ডই 3 মাস জেল 10 লক্ষ টাকা দিতে হবে। এটা হচ্ছে জাজের উপর ডিপেন্ড করে। সো এইটা কিন্তু খুব সেন্সিটিভ জিনিস। আমাদের দেশে যদিও এই জিনিসগুলো প্র্যাকটিস নাই, বাট বাইরের কান্ট্রি গুলোতে কিন্তু এই জিনিসটা খুব বেশি প্র্যাকটিস আছে। আমাদের দেশে যদিও প্র্যাকটিস নাই, বাইরের কান্ট্রিতে অনেক বেশি প্র্যাকটিস আছে। ইভেন আমরা আমার
ফ্রেন্ডের পিসি গুলোতে কি করি, তার পারমিশন ছাড়াই ঢুকতেছি, হ্যাঁ, পারমিশন ছাড়াই আমি আমার পেন ড্রাইভ ঢুকাচ্ছি, নিচ্ছি, এগুলো কোনো ব্যাপার মনে করি না। কিন্তু এগুলো ওয়ান কাইন্ড অফ অপরাধ, ক্রাইম। যদি কেউ, আমার বন্ধু যদি আমার নামে মামলা করে যে আমার বিনা অনুমতিতে প্রবেশ করছে, তাহলে কিন্তু আপনি কিন্তু ফেঁসে যাবেন বা আমি ফেঁসে যাব। তো ছোট জিনিস কিন্তু খুব খারাপ জিনিস। আচ্ছা দেখেন, এখানে 4 নম্বর একটা কথা আছে, যদি কোনো ব্যক্তি এই ধারার অধীন কোনো অপরাধ দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ সংঘটন করে, তাহলে মূল অপরাধের জন্য যে দণ্ড নির্ধারিত রহিয়াছে তিনি উহার দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হইবেন। অর্থাৎ 3 বছর যদি জেল একবারের জন্য হয়, যদি দ্বিতীয়বার বা তৃতীয়বার এরকম করে তাহলে 6 বছর আর 20 লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত হইবে। তো আমরা এগুলোকে কোনো ব্যাপার মনে করি না, কিন্তু আমাদের বাংলাদেশেই এই ল গুলো আছে, যদিও সেগুলো ইমপ্লিমেন্টেশন ওরকম নাই, কিন্তু ল কিন্তু খুব কঠিন ল। আচ্ছা, আরেকটা দেখেন আছে 19 নম্বরে বলা আছে কম্পিউটার সিস্টেম ইত্যাদি ক্ষতি সাধন ও দণ্ড। যদি কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম ইত্যাদি কোনো ক্ষতি সাধন হয়, ক্ষতি সাধন করার চেষ্টা করে বা করে, তাহলে তার দণ্ডটা কি? কোন কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্ক হইতে কোন উপাত্ত ভান্ডার তথ্য বা উহার উদ্ধৃতাংশ সংগ্রহকরণ। একটু ওয়েট করেন, একটা মিনিট। আমরা কালি নেক্সটে কিছু কাজ দেখবো, আমি একটু মেশিনটা একটু অন করে রাখি। স্যার আমি তো কালি লিনাক্সটা নামিয়েছিলাম, কিন্তু সেটআপ প্রসেসটা সেটা প্রসেস কি হয়েছে? আচ্ছা আমি আপনাদেরকে বলে রাখি, একটু আপনারা দেখলে যদি ভালো হতো স্যার। আমি গতকালকে একটা সেশন নিছি, ওখানে প্রফেশনাল বা যারা টিচিং প্রফেশন আছে তারা ছিলেন। সো তাদেরকেও আমি সার্টিফিকেশনটা দিব পার্টিসিপেশন হিসেবে। যারা পার্টিসিপেট করছে তাদেরকে আমি একটা পার্টিসিপেশন সার্টিফিকেট দিব। তো আপনাদেরকেও আমি দিতে পারবো যদি আপনারা, তাদেরকেও একই রুলস, আপনাদের ক্ষেত্রে একই রুলস। আমি আজকে যা দেখাবো এই জিনিসগুলো যদি আপনারা ফুল কমপ্লিট করে আমাকে দিতে পারেন, দ্যাট মিনস আমি কালিনাক্সের যে কাজগুলো দেখাবো বা আমি যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো, এই জিনিসগুলো যদি ক্লিয়ার ধারণা থাকে এবং কালিনাক্সের যে 2-3টা জিনিস দেখাবো আমরা, ওইগুলো সম্পর্কে যদি কাজগুলো আমাকে করে দিতে পারেন, তাহলে আপনারাও পার্টিসিপেশন সার্টিফিকেট পাবেন। আচ্ছা এটা অন হোক, সমস্যা নেই, আমরা ডিসকাস করে স্টার্ট করি। স্যার, এর জন্য কি আমাদের সময় দেওয়া হবে? হ্যাঁ নাকি সময় দেওয়া হবে। আজকেই করে দিতে হবে নাকি স্যার 2 একদিন সময় দেওয়া হবে? না আজকে না, আমি এটা ইউটিউবে আপলোড করে দিব। আপনাদের এটা কেমন লাগছে না লাগছে কমেন্টস করবেন, প্লাস যেদিন আপনারা শেষ করবেন ওই কমেন্টসে আপনারা লিখবেন যে আমার ডান, সার্টিফিকেশনের ব্যাপারটা দরকার, বা আমাকে ইনবক্স করবেন সার্টিফিকেশনের ব্যাপারে, তো আমি দিয়ে দেব, সমস্যা নাই। তো আমরা 19 নম্বরে ছিলাম। তো এখানে দেখেন বলতেছে, কেউ যদি তার কম্পিউটার সিস্টেম থেকে বা কম্পিউটার নেটওয়ার্ক থেকে কোনো তথ্য সংগ্রহ করে বা স্থানান্তরযোগ্য জমাকৃত তথ্য উপাত্ত উক্ত কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কের তথ্য সংগ্রহ করেন বা কোনো উপাত্তে অনুলিপি বা অংশবিশেষ সংগ্রহ করে, অর্থাৎ সহজ কথায় কোনো ইনফরমেশন যদি সে লিক করে বা নিয়ে নেয় তার অনুমতি ছাড়া, বা কোনো কম্পিউটার সিস্টেম বা অর্থাৎ কোনো একটা ফাইলও যদি নেয়, আপনার বন্ধু আপনার অনুমতি ছাড়া কোনো একটা ফাইল নিছে, মনে করেন একটা বই নিছে আপনার অনুমতি ছাড়া, এটাও অপরাধ। বা কোনো কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কে উদ্দেশ্যমূলকভাবে কোনো ধরনের সংক্রামক ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করানো বা প্রবেশ করানোর চেষ্টা করেন, চেষ্টা করলেও সেটা অপরাধ, বা প্রবেশ যদি করান সেটাও অপরাধ। কোনো যদি ম্যালওয়্যার কি, ম্যালিসিয়াস সফটওয়্যার মানে যেই সফটওয়্যার গুলো ক্ষতিকর, অর্থাৎ সেখানে ভাইরাস হতে পারে, বিভিন্ন ধরনের যে কোনো ভাইরাসে আপনি ঢোকান না কেন, কোনো ওয়ার্ম হোক, যেটাই হোক, যদি আপনি আপনার কোনো কারো কোন কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কে যদি এইগুলো আপনি ঢুকান বা ঢুকানোর চেষ্টা করেন, প্রথমটা আমরা কি দেখলাম, কোনো ইনফরমেশন নেওয়ার চেষ্টা করলে, এটা হচ্ছে। দ্বিতীয় নম্বরটা কি হচ্ছে, কোনো ম্যালওয়্যার ঢুকানোর চেষ্টা করলে।
3 নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে কোনো কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, উপাত্ত বা কম্পিউটারের উপাত্ত ভান্ডারে ক্ষতি সাধন করেন বা ক্ষতি সাধনের চেষ্টা করেন বা উক্ত কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কে রক্ষিত অন্য কোনো প্রোগ্রামের ক্ষতি সাধন করেন বা করিবার চেষ্টা করেন। অর্থাৎ এটা তো ম্যালওয়্যার, আর এটা আছে কি যে যা আছে আমার সিস্টেমে ওই সিস্টেমগুলোর কোনো কিছু যদি আপনি ডিলিট করেন, ক্ষতি সাধন করেন, এডিট করেন, সেক্ষেত্রে সেটা অপরাধ বলে গণ্য হবে। আচ্ছা, তারপরে আর কি আছে, যদি কোনো কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কে কোনো বৈধ বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে কোনো উপায়ে প্রবেশ করিতে বাধা সৃষ্টি করে, অর্থাৎ যার পারমিশন আছে যে এই কম্পিউটারে ঢোকার, কিন্তু তাকে আপনি কোনো উপায়ে বাধা দিচ্ছেন বা বাধা সৃষ্টির চেষ্টা করেন, সেক্ষেত্রেও সেটা অপরাধ। তারপরে ইচ্ছাকৃতভাবে যদি প্রেরক বা গ্রাহকের অনুমতি ব্যতীত কোনো পণ্য বা সেবা বিপণনের উদ্দেশ্যে স্প্যাম উৎপাদন বা বাজারজাত করেন বা করিবার চেষ্টা করেন বা অযথিত ইলেকট্রিক মেইল প্রেরণ করেন, স্প্যাম মেইলও যদি আপনি প্রেরণ করেন, ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, অর্থাৎ অনুমতি ছাড়া কোনো মেইল যদি আপনি স্প্যাম মেইল যদি আপনি প্রেরণ করেন, কথা আপনার বন্ধুকে, যেমন আমরা আজকে ইমেল বোম্বিং একটা ল্যাব দেখবো, তো ইমেল বোম্বিং এ দেখবো যে আমরা একটা অন্য কারো ইমেলে আমরা কন্টিনিউয়াস মেল পাঠাবো, যাতে করে তার নেসেসারি যে মেলগুলো আছে ওই মেলগুলো আর না থাকে। তো এই ধরনের কাজ যদি আপনি করেন, সেটা অপরাধ, তার অনুমতি ছাড়া। কেমন? আচ্ছা, আর কি আছে, কোনো কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কে অন্যায়ভাবে হস্তক্ষেপ বা কারসাজি করিয়া কোনো ব্যক্তির সেবা গ্রহণ বা ধার্যকৃত চার্জ অন্যের হিসাবে জমা করেন বা করিবার চেষ্টা করেন, এটাও কি হবে? অপরাধ বলে গণ্য হবে। যদি এগুলো করা হয় তাহলে কি হচ্ছে, যদি কোনো ব্যক্তি উপধারা 1-এর অধীনে কোনো অপরাধ সংগঠন করেন, তাহলে তিনি অনধিক 7 বছর কারাদণ্ডে বা অনধিক 10 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। 7 বছর জেল, 10 লক্ষ টাকা জরিমানা, অথবা উভয়টাই হবে। আর যদি এরকম হয় দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ সংগঠন করেন, তাহলে তিনি অনধিক 10 বছর কারাদণ্ড, অনধিক 25 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। সো এই কাজগুলো যদি কেউ করে, এই যে এখানে আমরা যা ডিসকাস করলাম, এই কাজগুলো যদি কেউ করে, তাহলে প্রথমবার যদি করে তাহলে 7 বছর কারাদণ্ড অথবা 10 লক্ষ টাকা জরিমানা, অথবা দুটাই হতে পারে। আর যদি পুনঃ পুনঃ করার চেষ্টা করে রিপিট হয়, তাহলে 10 বছর জেল এবং 25 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে কিন্তু। সো সাজাগুলো কিন্তু খুব কঠিন। কেমন? আচ্ছা, এখানে আরেকটা দেখেন আছে। আচ্ছা, এইগুলো এগুলো আমি আর এখানে আপনাদের সাথে আর ডিসকাস করতেছি না, আমি এটা দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আমার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা এখানে সাইবার সিকিউরিটি নিয়ে আমরা এখানে ডিসকাস করতেছি, সো কেউ যদি কোনো অপরাধ সংগঠন করে তার শাস্তি কি হইতে পারে, আর আমি যদি করি তো আমার শাস্তি কি হইতে পারে, এটাই জাস্ট এটা আপনাদেরকে জানানো বা আপনাদের সাথে শেয়ার করা। আমার সাথে কেউ যদি এরকম করে, তার আমি যদি কমপ্লেন করি, তার শাস্তি কি হতে পারে, আর যদি কেউ আমার সাথে করে তার শাস্তি কি হবে, বা আমি যদি কারোর সাথে করি তো আমার শাস্তি কি হবে, যেগুলো আসলে জানা থাকা দরকার অ্যাজ এ টেকনিক্যাল গাই হিসেবে। হ্যাঁ, তো আমি এটা দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করি, কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করে কোনো অপরাধ যদি সংঘটিত হয় বা মৃতদেহ পরীক্ষা করার পাশাপাশি তার কম্পিউটার বা স্মার্টফোনেরও টিউন মডেম করা হয়, অর্থাৎ আপনারা জানেন ফরেনসিক করা হয়। হ্যাঁ, সো মৃত লাশ যে এরকম আমরা ফরেনসিক করি, মৃত লাশ কোনো জিনিস তদন্ত করার সাপেক্ষে ফরেনসিক করি, তো আমাদের আমাদের যে ল্যাপটপ, আমাদের মোবাইল, আমাদের ট্যাব, আমাদের ইলেকট্রনিক যে ডিভাইস গুলো আছে, এই সমস্ত ডিভাইসেরও ফরেনসিক করা হয়। কেমন? যখন আপনি এগুলো আদালতে বা আইনগত ব্যবস্থা যায়, এগুলোরও ফরেনসিক করা হয়। তো ফরেনসিক মানে কি, মনে করেন যে আপনাকে একটা মারা গেছে, মারা গেছে কি কারণে মারা গেল, কি কারণে হইছে, তার মোবাইল ফোন, তার ল্যাপটপ, এগুলোর সাথে কোনো কানেকশন আছে কিনা, এগুলোর ভিতর দিয়ে কোনো কমিউনিকেশন কারোর সাথে হইছে কিনা, এগুলো সবকিছু কিন্তু ফরেনসিক করবে। এখন মৃত্যুর সময় বা আগে ভিকটিমের সাথে কারো যোগাযোগ হয়েছিল কি না, এগুলো সে তার কম্পিউটারে বা মোবাইলে এগুলো কিন্তু দেখা হয়। ভিকটিমের সংরক্ষিত ডাটা, কল লিস্ট, রেকর্ড, ফোন বুক সবকিছুই খুঁটিয়ে দেখা হয়, যেগুলো ডিজিটাল ফরেনসিকের ভিতরে পড়ে। এগুলো হচ্ছে ডিজিটাল ফরেনসিক। আমাদের মৃতদেহের যেরকম ফরেনসিক রিপোর্ট আমরা দেই, ঠিক সেম আমাদের মোবাইলের বা আমাদের ডিজিটাল ফরেনসিক বলতে বোঝাচ্ছে এখানে আমার কম্পিউটার, আমার ইলেকট্রনিক যে ডিভাইস আছে তারও কিন্তু এখানে ফরেনসিক হবে। তো ভিকটিমের যা ডাটা আছে সেগুলো দেখবে, কল লিস্ট দেখবে, রেকর্ড দেখবে, ফোন বুক দেখবে, সবকিছু খুঁটে খুঁটে দেখা হবে।
ভিকটিম কারোর সাথে ইমেলে আদান প্রদান করে থাকলে তাও দেখা হয়, যদি ইমেলে কারোর সাথে কথা বলে থাকে, কমিউনিকেশন করে, সেটা দেখাবে। ভিকটিম শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছে তার কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করে সব তথ্য রিকভারি করা হয়। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা করছে সব তথ্য রিকভার করা হবে। ডিলিট করা অডিও, ভিডিও, কল লিস্ট, ইমেল, এমনকি ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো ডিজিটাল ফরেনসিক, মানে এই জিনিসগুলো আবার রিট্রিভ করে আনা হয়। কেউ যদি ডিলিটও করে কোনো অডিও ভিডিও, আপনার মোবাইল থেকে যদি কোনো ভিডিও ডিলিট করেন, আপনার মোবাইল থেকে যদি কোনো অডিও ডিলিট করেন, কোনো কল লিস্টে কোনো কিছু ডিলিটও যদি করেন, সেগুলো ফরেনসিক ল্যাবে যে সমস্ত কিছু আবার রিট্রিভ করা পসিবল। কেমন? গোয়েন্দারা ওই সমস্ত জিনিসও রিট্রিভ করে নিয়ে চলে আসে। এগুলোকে আমরা বলি ডিজিটাল ফরেনসিক। কেমন? ডিজিটাল ফরেনসিকে নিযুক্ত আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা, সঠিক তথ্য, দ্রুত রিপোর্ট পাওয়ার জন্য যা করা প্রয়োজন। যদি আপনি ডিজিটাল ফরেনসিকে যারা নিয়োজিত আছে তাদেরকে আপনি আপনার সঠিক ইনফরমেশন দিতে চান, সেক্ষেত্রে কি করবেন? কম্পিউটার বা স্মার্টফোনের সুইচ সাথে সাথে বন্ধ করে দিতে হবে। কম্পিউটারে বা স্মার্টফোনের সুইচ সাথে সাথে বন্ধ করে দিতে হবে। কেউ যেন কোনো কিছু মুছতে বা নতুন কিছু ইনস্টল করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। দ্রুততার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পৌঁছে দিতে হবে কম্পিউটার, স্মার্টফোন, মেমোরি কার্ড, পেন ড্রাইভ যা আপনার কাছে আছে, এই জিনিসগুলো যাতে ফরেনসিক ল্যাবে ঠিকঠাক ভাবে আপনার এই যা অপরাধ সংঘটিত হয়েছে এই পর্যন্ত যা যা আছে সব ঠিকঠাক ভাবে যেন ডিজিটাল ফরেনসিক ল্যাবে আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু বের করতে পারে সুন্দরভাবে, সেগুলোর জন্য সাথে সাথে আপনি কি করবেন? এই জিনিসগুলো যেন তাদের হাতে চলে যায়। কম্পিউটার বা স্মার্টফোন দিয়ে যাই করা হোক না কেন সবকিছুর প্রমাণ থেকে যায়, মাথায় রাখেন। আমি সুকাম করি আর কুকাম করি, যাই করি না কেন, আমি যতই ডিলিট করি না কেন, সবকিছুই বের করা সম্ভব। এই কারণে আপনারা যখন কোনো মোবাইল সেল করেন, কোনো যদি পুরানো মোবাইল আপনার থাকে, মনে করেন না এখন আমি পুরানো মোবাইলটা সেল করে আমি আমার একটা নতুন মোবাইল কিনবো, সো এই সমস্ত সেল করার ক্ষেত্রে অনেক 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 বেশি সতর্ক থাকবেন। কারণ হচ্ছে আপনি যতই কিছুই ডিলিট করেন না কেন, সেখানে যদি আপনার কোনো ভিডিও থাকে, কারোর সাথে ভিডিও থাকে, কোনো অডিও কথাবার্তা থাকে, সেগুলো মনে করেন আপনি আমি চিন্তা করি আমি তো ডিলিট করছি, বাট এই ডিলিট করার জিনিসও বের করা পসিবল। কেমন? এই কারণে মোবাইল গুলো অ্যাকচুয়ালি আসলে সেল করাটা কিন্তু তোমার রিস্কি একটা জিনিস। যদি নর্মাল মানুষ এগুলো পারবে না, কিন্তু কেউ যদি চায় যে কোনো কিছু বের করবে, তো অসম্ভব কিছু না এটা। সো এগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে যা ডিসকাস করলাম আমরা? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, জি না স্যার। এখন আমরা আমাদের যেহেতু আমরা আইটি স্যার, সেক্টরে কোনো আছি, question নেই। আমরা নরমালি ডিজিটাল যুগে বাস করি, তো আমরা সোশ্যাল মিডিয়া খুব বেশি ইউজ করি। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সোশ্যাল মিডিয়াতে আমরা কিভাবে একটু নিরাপদ থাকতে পারি, বা আমার সোশ্যাল অ্যাকাউন্ট যেগুলো আছে, স্পেশালি আমাদের যে ফেসবুক, আমাদের এই বাংলাদেশের কন্টেন্টের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, ফেসবুকটা আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। সো আমাদের সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল অ্যাকাউন্ট যেগুলো আছে সেটা আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি সেই জিনিসগুলো নিয়ে আপনার সাথে একটু ডিসকাস করব। আচ্ছা, সিকিউর ইউর সোশ্যাল অ্যাকাউন্ট। আচ্ছা, তার আগে বলি আমার এই সোশ্যাল অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করতে চায়, আমরা হ্যাকিং এর ভিতরে দুই ধরনের অ্যাটাক আমরা দেখি। কেউ যদি অ্যাটাক করে, দুই ধরনের অ্যাটাক, একটা প্যাসিভ অ্যাটাক, একটা অ্যাক্টিভ অ্যাটাক। প্যাসিভ অ্যাটাক আর অ্যাক্টিভ অ্যাটাক, এই দুই অ্যাটাকের মধ্যে পার্থক্য হচ্ছে, কেউ যদি অ্যাক্টিভ অ্যাটাক করে, অ্যাক্টিভ অ্যাটাক মানে হচ্ছে অ্যাটাক, অ্যাক্টিভ অ্যাটাক, প্যাসিভ অ্যাটাক বলে তো কোনো অ্যাটাক নাই, মূলত যে কেউ যদি অ্যাটাক করে, এই অ্যাটাকটাকে আমরা দুই ভাবে ডিফাইন করি। এক হচ্ছে যে অ্যাটাকের থ্রু দিয়ে কেউ আমার ক্ষতি সাধন করতে চায়, আমার কোনো ইনফরমেশন এডিট করতে চায়, আমার ক্ষতি সাধন করতে চায়, তাহলে সেই ধরনের অ্যাটাককে আমরা বলি অ্যাক্টিভ অ্যাটাক। আর দুই নম্বর যেটা আছে প্যাসিভ অ্যাটাক, যেটা যা কেউ আমার এখানে অ্যাকাউন্ট হ্যাক করলো, হ্যাক করে যদি সে জাস্ট আমার ইনফরমেশন গুলো দেখলো বা আমার ইনফরমেশন গুলো কারোর কাছে শেয়ার করলো, কেউ চাইছে তার কাছে শেয়ার করে দিল, এই ধরনের অ্যাটাককে আমরা বলি প্যাসিভ অ্যাটাক। আর অ্যাক্টিভ অ্যাটাক কোনগুলো? আমার ইনফরমেশন, মনে করেন আপনি আমার সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক করলো, হ্যাক করে আমার ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে দিল, আমার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে দিল, আমার ফোন নাম্বার চেঞ্জ করে দিল। কেমন? এই ধরনের অ্যাটাক আমরা বলি অ্যাক্টিভ অ্যাটাক। আর প্যাসিভ অ্যাটাক কোনগুলো? যে অ্যাটাকের থ্রু দিয়ে সে আমার কোনো ক্ষতি সাধন করতেছে না, বাট শুধুমাত্র সে কি করতেছে, আমার যে ইনফরমেশন গুলো আছে সে সেগুলো দেখতেছে। আমি কি বুঝাতে পারছি?
সো এই ধরনের দুই ধরনের অ্যাটাক হয়। সো স্যার হ্যাঁ বলেন। রিলিজ অফ দ্য কন্টেন্ট, স্যার হ্যাঁ হ্যাঁ রিলিজ অফ দ্য কন্টেন্ট দ্বারা কি বোঝানো হয়েছে? এই যে প্যাসিভ অ্যাটাকের প্রথম প্রকারটা রিলিজ অফ দ্য কন্টেন্ট, রিলিজ অফ দ্য কন্টেন্ট মানে কি আপনার কন্টেন্ট সে রিলিজ করবে, কারোর কাছে শেয়ার করবে, মানে কারোর কাছে আপনার ইনফরমেশন পাবলিককে। পাস করবে, আচ্ছা আচ্ছা, আপনার ইনফরমেশন কারোর কাছে পাস করবে। জি স্যার। আর এখানে ট্রাফিক অ্যানালাইসিস বলতে আপনার ইনফরমেশন গুলো সে দেখবে। তো এইগুলো মূলত আমরা ইথিক্যাল হ্যাকিং এর যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিস, বা আমি তো জাস্ট আমাদের সোশ্যাল অ্যাকাউন্টের পার্সপেক্টিভে বললাম। তো কিন্তু এগুলো যেখানে এগুলো এখানে যা লেখা আছে সেগুলো হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিস বলতে হচ্ছে কোন ধরনের ট্রাফিক যাচ্ছে না যাচ্ছে আপনার নেটওয়ার্ক থেকে অন্য কোথাও, আপনি রাউটারে যাচ্ছেন, সুইচে যাচ্ছেন, কোন ধরনের ট্রাফিক আপনি সেখান থেকে পাঠাচ্ছেন সেগুলো অ্যানালাইসিস করে। তো এগুলো হচ্ছে ওই ধরনের মানে পার্সপেক্টিভের কথাবার্তা। তো আমি জাস্ট সোশ্যাল অ্যাকাউন্টের পার্সপেক্টিভে কথাবার্তা বললাম। আমাদের এগুলো অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করব না, বিকজ এগুলো আমাদের এতটা এখন জরুরি না। জাস্ট আমরা অ্যাওয়ারনেস নিয়ে যেহেতু আমাদের ওয়ার্কশপটা, জাস্ট আমরা কিভাবে অ্যাওয়ার হতে পারি সেই জিনিসগুলো আমাদের মূল ফোকাসে থাকবে। আমরা যদি একটু দেখি যে বর্তমানে কি পরিমাণ অ্যাটাক হচ্ছে। তো দেখবেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বিভিন্ন দেশ থেকে অ্যাটাক গুলো হয় বিভিন্ন দেশে, এবং আমি যেটা এখন দেখাচ্ছি সেটা একদম রিয়েল টাইম অ্যাটাক। এই যে ইয়োলো যেটা দেখতে পাচ্ছেন সে হচ্ছে অ্যাটাকার, কেমন? এখানে একটু সময় দেন, এখানে দেখবেন যে আসবে। এটা আসতে থাক। দেখেন এখানে দেখেন অ্যাটাকস টুডে 630,780, 84, 87। দেখেন এই যে আমি ডান পাশে আমার মাউসটা ধরছি, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে দেখেন কি পরিমাণ অ্যাটাক হচ্ছে, কোথা থেকে কোথায় অ্যাটাক গুলো হচ্ছে। ইরাক থেকে দেখেন এই যে অ্যাটাক গুলো হচ্ছে, তুর্কি থেকে অ্যাটাক গুলো হচ্ছে, আলজেরিয়া থেকে অ্যাটাক গুলো হচ্ছে। ইয়োলো যেগুলো সেগুলো হচ্ছে অ্যাটাকার, কেমন? সো এটা কিন্তু দেখেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের ওয়ার্ল্ডে এখন প্রত্যেকটা সেকেন্ডে বিভিন্ন জায়গায় সাইবার ক্রাইম হয়, সাইবার অ্যাটাক গুলো হয়। সো এই জিনিসগুলো খুব সেন্সিটিভ বর্তমান সময়ের জন্য, এবং এই সিকিউরিটি যে জিনিসগুলো আছে সেগুলো ক্যারিয়ারের জন্য, আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কিন্তু অনেক বেশি ফ্রুটফুল হবে। যদি কেউ মনে করেন আমি সিকিউরিটি লাইনে, ও বাবা এখানে এপিটি অ্যাটাকও করছে। তো কেউ যদি মনে করেন যে না এখানে আমি অ্যাডভান্স মানে আমার ক্যারিয়ারটাকে সিকিউরিটি লাইন নিয়ে যাব, 4-5 বছরের ভিতরে বাংলাদেশেও সিকিউরিটি লাইনে অনেক বেশি আগায় যাবে। তো এখানে এগুলো ক্যারিয়ারটা অনেক ভালো। আচ্ছা কিছু বলবেন? কে কিছু বললেন? স্যার, হ্যাঁ বলতেছিলাম বলেন। যে ওয়েবসাইট যদি তারা এটা ধরতেই পারতেছে যে কারা কারা অ্যাটাক করতেছে, তো এই অ্যাটাকটা রোধ করা তো তাহলে মনে হচ্ছে অনেকটাই সহজ। যদি এভাবে তা ধরতেই পারে কে কোথায় অ্যাটাক করতেছে, প্রতি সেকেন্ডে কোথায় কোথায় অ্যাটাক হচ্ছে, এগুলো যদি তারা অ্যানালাইজ করতেই পারে, তো এগুলো তো রোধ করা মনে হয় আরো সহজ। এখানে তো দেশ থেকে দেশে জাস্ট দেখাচ্ছে, কে কোথা থেকে অ্যাটাক করছে সেটা তো আর এখান থেকে আপনি বুঝতে পারতেছেন না। তো তারা তো নিশ্চয়ই কোনো একটা প্রোগ্রামে কোনো একটা সিস্টেমের মাধ্যমেই তো বুঝতে পারতেছে অমুক দেশ থেকে অমুক জায়গায় অমুক দেশে অ্যাটাক করতেছে। হ্যাঁ তো তারা ওই থ্রু দিয়ে তো মানে এটা বের করতে পারার কথা। না, এত সহজ না। যত সহজ মনে করি আমরা ততটা সহজ না। ওকে,
সো জাস্ট এটা আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে বর্তমানে সারা ওয়ার্ল্ডে হিউজ পরিমাণে অ্যাটাক কিন্তু হয়ে থাকে, কেমন? আচ্ছা, আমরা আমাদের সোশ্যাল অ্যাকাউন্টটাকে কিভাবে আমরা স্ট্রং করতে পারি সেই জিনিসটা দেখব। ফার্স্ট কথা হচ্ছে যেটা, আপনি আপনার সোশ্যাল অ্যাকাউন্টে যখন লগ ইন করবেন, যখন আমরা সোশ্যাল অ্যাকাউন্টে কোথাও লগ ইন করবো, এই যে এখানে কি দিচ্ছি facebook.com, তো আমি যখন facebook.com দিচ্ছি, সাথে সাথে প্রথম কন্ডিশন হচ্ছে আপনি এখানে HTTPS আছে নাকি HTTP আছে সেটা আগে দেখবেন। লাইক দেখেন এখানে আমার কি আছে, আমার এই যে HTTPS আছে, তাই তো? আমি যেখানে লগ ইন করবো, আমার মোবাইল থেকে হোক আর যেখান থেকে হোক, আমি যেখান থেকে লগ ইন করি না কেন, প্রথমত হচ্ছে কন্ডিশন হচ্ছে HTTPS থাকতে হবে। আমি যেখানে কোনো ক্রেডেনশিয়াল ইউজ করব অবশ্যই কি থাকতে হবে, HTTPS থাকতে হবে। এখানে HTTPS আছে কিনা এটা দেখে আমাকে লগ ইন করতে হবে। কারণ হচ্ছে কেউ যদি আমাকে লিঙ্ক দিয়ে বলে যে তুমি এখানে এইটা থ্রু দিয়ে তুমি ফেসবুকে লগ ইন করতে পারবা, দেখো লগ ইন করো, তখন কেউ আমাকে হাসির ছলে বললো যে তুমি দেখো এখানে তুমি ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবা, কোনো ব্যাপার না। সো আপনি কি করলেন, আপনার বন্ধুর দেওয়া একটা লিঙ্ক থেকে ক্লিক করলেন, সত্যি সত্যি দেখা যায় ফেসবুকের অ্যাকাউন্ট মানে ফেসবুকের হোম পেজ চলে আসে, ইউজার নেম পাসওয়ার্ড দেন, মানে আপনি ইউজার নেম দিলেন, পাসওয়ার্ড দিলেন, সুন্দরভাবে আপনি ফেসবুকে ঢুকে গেছেন। কিন্তু এই যে ঢুকছেন, ঢুকার সাথে সাথে আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড গুলো আপনার বন্ধুর কাছে কিন্তু চলে যাবে। তো এখানে সে যে লিঙ্কটা দিবে, ওই লিঙ্ক যখন আপনি ক্লিক করবেন দেখবেন যে উপরে HTTPS থাকবে না। ফাইনালি বললাম, কিন্তু ফাইনালি কিন্তু HTTPS টা থাকবে না। এই কারণে কেউ যদি কোনো লিঙ্ক দেয় যেখানে আপনার ক্রেডেনশিয়াল দেওয়ার মতো ইনফরমেশন হলো দরকার, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে এখানে HTTPS আছে কিনা। আমি কি বুঝতে পারছি? তো আমরা এই একটা ল্যাব করব, তাহলে বুঝতে পারবো যে আসলে কেউ যদি আমাকে লিঙ্ক দেয় কতটা গুরুত্বপূর্ণ উপরে এই জিনিসটা দেখা। এটা আমার কালি লিনাক্স, আমার আইপি হচ্ছে 192.168.31.140। সো আমি একটা অ্যাটাক করব, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক, কেমন? আমাদের কালি লিনাক্সে আমরা আইপি দেখি হচ্ছে ইফ কনফিগ এর থ্রু দিয়ে, মানে আমাদের লিনাক্সে আইপি দেখি ইফ কনফিগ দিয়ে আমি আমার আইপিটা দেখতে পারি, অথবা আমরা আইপি অ্যাড্রেস শো এটা দিলে আমাদের আইপি অ্যাড্রেস দেখায়। আচ্ছা, আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক করব, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিটের থ্রু দিয়ে আমরা অ্যাটাকটা করব, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট। দেন এন্টার দেওয়ার পরে সে বলে ডু ইউ এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস। এখানে কিছু দেখেন লেখা আছে, এই কথাগুলো লেখা আছে, দ্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট ইজ ডিজাইনড পিওরলি ফর গুড এন্ড নট ইভিল। এটা ভালোর জন্য তৈরি করা হয়েছে, খারাপ কোনো কাজের জন্য এটা তৈরি করা হয় নাই। ইফ ইউ আর প্ল্যানিং on using this tool for malicious purpose that are not authorized by the company you are performing assessments for, you are violating the terms of service and license of this tool set. By hitting yes only one time, you agree to the terms of service and that you will only use this tool to lawful purpose only. সে কিন্তু রেড কালার দিয়ে বলে দিচ্ছে এটাকে আপনি কখনো খারাপ পারপাসে ইউজ করতে পারবেন না, কেমন? যদি খারাপ পারপাসে ইউজ করেন এটা দায়িত্ব কোম্পানি নেবে না। কিন্তু যাই হোক, আমরা ল্যাব পারপাসে টেস্ট করে দেখি। আমি বললাম হ্যাঁ আমি সমস্ত এগ্রিমেন্ট ওকে করলাম, ইয়েস। এখন এখানে বলছে আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক, বিভিন্ন ধরনের অ্যাটাক এখানে আছে। ফার্স্ট আমরা একটা দিয়ে দেখবো আজকে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক। সো আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক করব এক। দেন তারপরে বলতেছে কি স্পিয়ার ফিশিং অ্যাটাক ভেক্টর, ওয়েবসাইট অ্যাটাক ভেক্টর, ইনফেকশন মিডিয়া জেনারেটর। আমি ওয়েবসাইট অ্যাটাক ভেক্টর করব, আমি ফুল আমার ফেসবুকের ওয়েবসাইটটা নিয়ে আসবো। সো আমি 2 দেব। দেন তারপরে কি আছে, আমি ওয়েবসাইটে যে ঢুকবো, ঢুকে আমার মূল উদ্দেশ্য কি, অনেক উদ্দেশ্য হতে পারে, কেমন? জাভা অ্যাপলেট অ্যাটাক, মেটাস্প্লয়েড ব্রাউজার, অনেক কিছু হতে। আমার এখন আপনাদের সাথে আমি যেটা শেয়ার করবো জাস্ট সেটা হচ্ছে তার ক্রেডেনশিয়াল গুলো আমি চাই, তার ইনফরমেশন গুলো আমি চাই। সো আমি দিলাম 3 ক্রেডেনশিয়াল হারভেস্টার অ্যাটাক মেথড। ক্রেডেনশিয়াল হচ্ছে কি তার ইউজার নেম পাসওয়ার্ড, হারভেস্টার মানে কি যে হারভেস্টার কি যে ক্ষেত থেকে জমি থেকে ফসল উৎপাদন করে কেটে নিয়ে আসে, তাকে আমরা বলি হারভেস্টার, তাই তো? সো আমি ওই পেজ থেকে তার ক্রেডেনশিয়াল গুলো নিয়ে আসবো,
দ্যাটস সেটাকে বলতেছে ক্রেডেনশিয়াল, দ্যাটস ওয়াই ক্রেডেনশিয়াল হারভেস্টার অ্যাটাক মেথড বলতেছে। সো আমি 3টা সিলেক্ট করলাম, 1 2 3। দেন এখন কি করব, আমি পুরো সাইটটাকে ক্লোন করব। সো আমি দিচ্ছি 2। দেন এখন বলতেছে আইপি অ্যাড্রেস ফর দ্য পোস্ট ব্যাক ইন হারভেস্টার, হারভেস্টারের আইপি অ্যাড্রেসটা দাও। হারভেস্টার আইপি অ্যাড্রেসটা কত, হারভেস্টার কে, আমি আমার এই যে কালিনেক্স যে মেশিনটা আছে এই মেশিন থেকে আমি এই মেশিনে ইউজার নেম পাসওয়ার্ড গুলো হারভেস্ট করবে। সো হারভেস্টার আমার এই মেশিনই। সো তার আইপি অ্যাড্রেস কত, এই যে এটা 192 168 31 140। কপি, আমি এটাই পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার হারভেস্টার, মানে এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড গুলো নিয়ে আসতে চাচ্ছি বা দেখতে চাচ্ছি অন্য কারো। দেন এখন বলতে এন্টার দ্য ইউআরএল টু ক্লোন, তুমি কোন লিংকের ইউআরএল টাকে তুমি ক্লোন করতে চাও। লেটস সে আমি চাচ্ছি https www.facebook এটা চাচ্ছি, কেমন এটা চাচ্ছি। সে এখন বলতেছে দেখেন ক্লোনিং দ্য ওয়েবসাইট ক্লোনিং হচ্ছে, দিস কুড টেক আ লিটল বিট। আচ্ছা, দ্য বেস্ট ওয়ে টু ইউজ দিস অ্যাটাক ইজ ইফ ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ফ্রম ফিল্ডস আর অ্যাভেলেবল। আচ্ছা, তার মানে কি সে বলতেছে ইউজার নেম পাসওয়ার্ড যদি আপনি যে ক্লোন করলেন এই ক্লোনটা যদি ইউজার নেম পাসওয়ার্ড থাকে তাহলে সেটা ভালো। এখন দেখেন এখানে কি বলছে, প্রেস এন্টার টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস উই আর সেইং হিয়ার। আমরা এখানে যা যা বললাম কি আন্ডারস্ট্যান্ড কিনা আমি এন্টার দিলাম। আচ্ছা, এখন আমি আমার এই যে আইপিটা আছে 192 168 31 140 এটা হচ্ছে আমার ভার্চুয়াল মেশিন, কেমন। আমি আমার ফিজিক্যাল মেশিন থেকে এই আইপিতে একটা হিট দিব 192.168.31.140, এই মেশিনে একটা হিট দিলাম, এন্টার। দেখেন এখানে কিন্তু https না, কি লেখা আছে, নট সিকিউর। বাট সে আমাকে দেখেন ফেসবুকের পেজটা কিন্তু নিয়ে চলে আসছে। এখন বলতে পারেন স্যার এটা তো আপনি ভার্চুয়ালি করলেন, ভার্চুয়াল মেশিন আর আপনার এটা একই ল্যানে আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে যদি এই মেশিনটাতে আমি পাবলিক আইপি ইউজ করি, হ্যাঁ, তাহলে কিন্তু এই জিনিসটা অনায়াসে করা সম্ভব। আমি পাবলিক আইপি আপনাকে দিয়ে দেব, সম্ভব। আচ্ছা, এখানে ধরেন আমি একটা আমার মেল অ্যাড্রেস দিলাম আর আপাতত 1 2 3 4 5 6 7 8 অ্যাসাইন করলাম। উপস, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এবার লগ ইন করলাম, লগ ইন। দেখেন আমি কিন্তু ফেসবুকে ঢুকে গেছি। আমি ঢুকতে পারছি এই কারণে যেহেতু আমার কি করা আছে, আমার এটা অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল, দ্যাটস আমি ঢুকতে পারছি। কিন্তু আপনি কিন্তু ঢুকতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টটা লগ আউট মানে লগ ইন করা না থাকতো, তাহলে কিন্তু ঢুকতে পারেন। লগ ইন করতে পারতেন কখন, যখন আপনি ঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিতেন তাহলে লগ ইন করতে পারতেন। কিন্তু আমার কথা বুঝেন, আপনি যদি সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিতেন আপনি কিন্তু ঠিক আপনার এই ফেসবুকে সে ক্রেডেনশিয়াল গুলো আপনাকে মানে জাস্ট রিডিরেক্ট করে পাঠিয়ে দিত, ঠিক ঠিক আপনি এইটাই পেতেন। এখন দেখেন আমরা যদি একটু ট্রাই করে দেখার চেষ্টা করি আমরা পাইছি কিনা। এই দেখেন পসিবল ইউজার নেম ফিল্ড ফাউন্ড, কি ইমেল টু mushfiq@gmail.com এবং তার পাসওয়ার্ড কি 1 2 3 4 5 6 7 8। সো সে যে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছে আমি কিন্তু এখান থেকে বসে দেখতে পারতেছি। সো এটা এখন বলতে পারেন স্যার এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা তো কেউ কোনো বোকাও তো কখনো বলবে না যে আইপি দিয়ে হিট দাও, আইপি দিয়ে হিট দিবে। এখন ওই বোকা যদি একটু চালাক হয়ে থাকে যে না সে আইপি দিয়ে হিট দিবে না, তাহলে আপনি কি করতে পারেন, আপনি আরো কাজ করতে পারেন। আমরা এই আইপিটাকে একটা লিংকে কনভার্ট করতে পারি, grabify.link। দেখেন জাস্ট আমি একটা লিংক ক্রিয়েট করব, এই লিংকটা আপনি কাউকে দিয়ে দিবেন। আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি ভাইয়া আমরা এটা জাস্ট শুধুমাত্র আমি এটা দেখাচ্ছি কেন, আমি এটা দেখাচ্ছি এই যে আপনারা https যুক্ত ছাড়া কোনো ইউআরএল এ ক্লিক করবেন না, আমি কিন্তু সেজন্য দেখাচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে এটা এই কারণে শেয়ার করতেছি না যে আপনারা এই ধরনের কাজ করবেন। আমি কি বুঝাতে পারছি ভাইয়া? আপনারা কি আমার সাথে একমত আছেন তো সবাই? কেউ উল্টাপাল্টা কোনো কাজ করবেন না তো? জি ভাই, আপনারা আমার একটু লেখেন, চ্যাটে লেখেন যে আমরা কথা দিচ্ছি যে এই আমরা কোনো উল্টাপাল্টা কোনো কাজ করব না। আপনি যদি প্র্যাকটিস করতে চান আপনার নিজের মেশিনে আপনার নিজের আইডি দিয়ে প্র্যাকটিস করবেন, কিন্তু অন্য কারোর সাথে এটা প্র্যাকটিস হওয়ার দরকার নাই। লেখেন, চ্যাটে লেখেন যে আমরা রাজি আছি, আমরা কখনোই কারোর সাথে উল্টাপাল্টা কোনো কাজ করব না। চ্যাটে লেখেন, সবাই চ্যাটে লেখেন তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি লেখেন।
নীল রয় কে আছেন? নীল রয়, নীল রয় আছেন? গুড। নীল রয়, আপনি কোন পলিটেকনিক নাকি কোথায় আছেন নীল রয়? কোথাকার স্টুডেন্ট নীল রয়? আচ্ছা একটু লিখে দেন আপনি কোথাকার স্টুডেন্ট। হাসিন স্যার আমাদের সাথে আছে না নাই, কথাই তো বলতেছে না। না, মাইক্রোফোনের প্রবলেম আছে, লিখছে। আচ্ছা হাসিন সার্ভার আপনি লিখছেন আমি রাজি আছি, কারোর সাথে কোনো উল্টাপাল্টা কিছু করবো না। আবু বকর, আমরা কখনো কারোর সাথে এরকম করব না, আমি কথা দিচ্ছি ভাই কোনো উল্টাপাল্টা কাজ করব না। জি স্যার। নীল রয় লিখছেন আগে থেকে জানি, কখনো কিছু করি নাই। গুড, ভেরি গুড। আলাউদ্দিন, খারাপ উদ্দেশ্যে ব্যবহার করব না, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখন ধরেন এই যে আমার আইপিটা আছে, এই আইপিটা দিয়ে আমি ক্রিয়েট একটা ইউআরএল, অর্থাৎ একটা ইউআরএল আমি ক্রিয়েট করব। আমার আজকে ব্যান্ডউইথের অবস্থা তেমন ভালো না। দেখেন সবারই এক অবস্থা। এখানে দেখেন আমার এই যে একটা নিউ ইউআরএল আসছে, এটা আমি কপি করে নিলাম, কপি। এখানে দেখেন এই যে HTTPS দেখতে পাচ্ছেন কি আছে, এটা কিন্তু HTTPS আছে তাই না? এই লিংকটা আমি কপি করে নিলাম, আপনাকে মনে করেন আমি এটা সেন্ড করলাম। এখন এটা তো আমার প্রাইভেট আইপি, দ্যাটস ওয়াই আপনি কিন্তু ওইভাবে কিছু নাও পাইতে পারেন বা পাবেন না। যদি আমার পাবলিক আইপি হতো, যদি এটা আমার পাবলিক আইপি হতো, দেন আমি এই লিংকটা আপনাকে প্রোভাইড করব, আপনি এখানে ক্লিক করে ঢুকবেন, ঠিক ফেসবুকের জিনিসগুলো পেয়ে যাবেন। দেখেন আমি পেস্ট করলাম, এখানে আমাকে পাঠাইছেন, আমি আপনাকে পাঠাইছি HTTPS, কিন্তু মাথায় রাখতে হবে শুধু HTTPS পাঠালেই হবে না। আপনি যখন এই ইউআরএলটাতে লগইন মানে ঢুকবেন, দেখেন আমি এন্টার দিছিলাম, এন্টার দেওয়ার পরে একটু চেক করবেন, দেখেন এখানে কি লেখা আছে, নট সিকিউর, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমাকে ইউআরএল পাঠানো হয়েছে HTTPS, শুধু ইউআরএল দেখলেই হবে না, কিন্তু এন্টার দেওয়ার পরে দেখবেন ক্রেডেনশিয়াল দেওয়ার আগে আপনাকে চেক করতে হবে যে আমার অ্যাকচুয়ালি আসলে উপরে HTTPS আছে নাকি HTTP আছে। আমি কি বুঝাতে পারছি? সো এটা কিন্তু খুব করে দেখতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমি যেখানে আমার ক্রেডেনশিয়াল গুলো দিব ওইটা অবশ্যই কি হতে হবে, HTTPS হইতে হবে। কেমন? আচ্ছা এই যে আমাদের গ্রাবিফাইতে দেখলাম, এটা আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, আপনারা। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলেন। এই গ্রাভিফাই কে কি আমি এই লিংকটাকে এডিট করতে পারবো? গ্রাভিফাই কে আমি ফেসবুক লিখে দিতে পারবো? হ্যাঁ আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, কোনো সমস্যা নাই, লিংক আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন। আপনি এখানে কই কই গেল? আচ্ছা আমি আপনাদেরকে দেখেন একটা লিংক দিছি না চ্যাটে, জি স্যার, আপনারা ক্লিক করেন, সবাই সবাই ক্লিক করেন। ক্লিক করছেন সবাই? দেখেন আমি ইচ্ছা করলে দেখেন আপনাদের ইনফরমেশন জানতে পারি যে আপনি অ্যাকচুয়ালি আসলে কোথা থেকে কাজ করতেছেন, কোন মেশিন দিয়ে আপনি কাজ করতেছেন, কোন ব্রাউজার দিয়ে আপনি কাজ করতেছেন, আপনার অপারেটিং সিস্টেম কি আছে না আছে সেগুলো আমরা এখান থেকে কিন্তু জাস্ট আমি একটা লিংক আপনাকে দিছি, আপনি ক্লিক করলেন, আমি আপনার জায়গাও বুঝে যেতে পারবো যে আপনি আসলে কোথা থেকে করতেছেন, কোন ব্রাউজার, আপনার মেশিন কত, কোন মেশিন ইউজ করতেছেন না করতেছেন সব দেখেন এখানে আমি দেখতে পারি। এই যে টাঙ্গাইল থেকে কেউ আছেন, গুলশান থেকে কেউ আছেন, এই দেখেন এখানে মোর ইনফোতে গেলে এই যে আইপিটা ইউজ করতেছেন ক্রোম মোবাইলের থ্রুতে প্রবাবলি ইউজ করতেছেন, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ডিভাইস গুগল, দেখেন এগুলো এই ইনফরমেশন গুলো আইএসপি ইউজ করতেছেন নবকম লিমিটেড। সো এই ইনফরমেশন গুলো কিন্তু আমি জানতে পারি আপনার কাছ থেকে। সো আমি যেটা বোঝাতে যাচ্ছি যে একটা লিংকে ক্লিক করার দ্বারা কিন্তু অনেক কিছুই, কিন্তু আমি তো জাস্ট বেসিক জিনিসগুলো দেখাচ্ছি, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আসলে কিন্তু এইভাবে কিন্তু আমরা অনেক অ্যাডভান্স অনেক জিনিস করতে পারি। আপনার একটা লিংকে ক্লিক করার দ্বারাই অনেক ইনফরমেশন বা অনেক কিছু ঘটানো পসিবল এক লিংকে ক্লিক করার দ্বারাই। সো ডিজিটাল এই যুগে আপনি কোথায় ক্লিক করবেন না করবেন খুব সাবধান। আপনার বিশ্বস্ত থেকে যদি বিশ্বস্ত কারো কাছ থেকে যদি কোনো লিংক না আসে যেটাকে আপনি চেনেন না,
বা জানা নাই এই ধরনের লিঙ্কে ক্লিক না করাটাই বেটার। না করাটাই বেটার বলতে করবেন না। আমি কি বুঝতে পারছি এই কথাটা? জি স্যার। স্যার আমাদের এখানে তো রিচ হয় না, তবু আপনার ইনফরমেশন গেল কি? আমার এখানে লেখা আসতেছে যে দিস সাইট ক্যান নট বি রিচ। দরকার নাই, ওই তো রিচ স্যার সাইটটা আপনি বুঝতে রিচ করতে পারছি। পারবেন না, কারণ এটা তো আমার প্রাইভেট আইপি। কথা বোঝেন নাই? সেখানে আপনার কিছু দেখাবে না, কিন্তু আপনি ক্লিক করছেন না, আপনার ইনফরমেশন আমি পেয়ে যাবো। ওই যে বললাম জাস্ট এক ক্লিকে যথেষ্ট, আপনার সামনে কিছু আসুক আর না আসুক, আপনার এক ক্লিকে যথেষ্ট, আপনার অনেক ইনফরমেশন আমার কাছে চলে আসা। আচ্ছা, সো আমাদের তাহলে আমাদের মূল কাজ যেটা আমি বললাম, আমরা যে আমাদের আমাদের সোশ্যাল অ্যাকাউন্টটা সিকিউর করব, তাহলে মূল প্রথম কাজ কি? প্রথমে দেখবো যে আমার ইউআরএলটা HTTPS আছে কিনা। আমাদের তো ফার্স্ট কাজ HTTPS থাকতে হবে। HTTPS ছাড়া কখনোই কোথাও, শুধু আমার সোশ্যাল অ্যাকাউন্ট না, কখনোই কোথাও আমি কি করব না, আমার ক্রেডেনশিয়াল দিব না। আচ্ছা, শুধু HTTPS থাকলো, আমাকে একটা লিংক পাঠাইছে HTTPS আছে বলে আমি দেবো সেটাও না। আমি কিন্তু দেখাইছি যে আমি আপনাকে HTTPS লিংক পাঠাইছি, বাট আমাকে যখন আমি লগ ইন করি তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে কি, তখন সেটা কিন্তু নট সিকিউর হয়ে যাচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে, আপনি কখনোই কারো লিংক, যখন আপনি ফেসবুকে ঢুকবেন বা মনে করেন আমার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আমি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টের আমি ঢুকে আমি আমার ট্রানজাকশন গুলো দেখতে চাই, কেমন? সো আমাকে একটা লিংক পাঠানো হয়েছে বা ফেসবুকে একটা লিংক পাঠানো হয়েছে, আমি কখনোই কারো লিংকে ক্লিক করে ফেসবুকে বা আমার ক্রেডেনশিয়াল যেখানে দেওয়া দরকার সেখানে আমি লিংকে ক্লিক করে ঢুকবো না। আমি একটু কষ্ট করে হলেও আমি ফুল ইউআরএলটা আমি নিজের হাতে লিখবো, facebook.com আমি নিজের হাতে লিখে আমি এন্টার দেব। কেন? কারণ হচ্ছে যখন আপনার কাছে কোনো লিংক পাঠানো হবে, সেম লিংক পাঠাবে, লেটস সে facebook.com, দেখেন এই লিংকটা আমাকে পাঠাইছে, অনেক সময় হবে কি যে এই যে এর জায়গায় @ দিতেছি, এটা আমি অনেক সময় মানে আমার আনকনসিয়াস মাইন্ডের কারণে আমি এটা খেয়াল করব না, আমি দেখি facebook.com ওকে ফাইন ঠিক আছে, তাহলে আমি লিংকে ক্লিক করি, কিন্তু আসছে কিন্তু @ অথবা মনে করেন এখানে এ দিয়েছে, আর এই যে এই ও আছে না, ওর জায়গায় একটা 0 দিয়ে দিল, ফেসবুক ও দিল, কিন্তু দেখেন একই দেখতে, এরকম একটা লিংক আপনাকে ক্রিয়েট করে আপনাকে পাঠিয়ে দিবে। সো এই কারণে বলতেছি, যেমন ধরেন ব্র্যাক ব্যাংক, আমি ব্র্যাকের ঢুকবো, এই ব্র্যাকের এর জায়গায় সে দিয়ে দিল @ আমি এতটা আনকনসিয়াস মাইন্ডে আমি কি করলাম, এ তো এর মতো দেখা যায়, অতটা খেয়াল করলাম এ নাকি @ এত কিছু খেয়াল করলাম। আপনার একটা মেল আসছে, মেলে বলছে যে আপনাদের সমস্ত ইনফরমেশন গুলো আমরা আপডেট করব, আপনি কাইন্ডলি এখানে ক্লিক করে আপনি ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করে আপনি দেখেন আপনার সব ইনফরমেশন আপাতত এখন ঠিকঠাক আছে কিনা। তখন ব্র্যাক ব্যাংকের ইনফরমেশন গুলো দেখার জন্য আপনাকে একটা লিংক দেয়, আপনার নিচের লিংকে ক্লিক করে আপনার ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করে সবকিছু দেখেন। লিংকটা দিয়ে দিচ্ছে bragg.com সামথিং এরকম, জাস্ট এই জায়গায় @ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এগুলোকে আমরা বলি ফিশিং ইউআরএল, ভাই একটা ফিশিং কোশ্চেন লিংক। ছিল। হ্যাঁ বলেন। এখানে যদি মনে করেন নরমালি ওয়েবসাইট গুলো তো স্মল লেটারের হয়, যেটা আমরা ব্রাউজ করি হ্যাঁ, স্মল না লেটার হয় স্মল তো। লেটার হয় বিষয় না, আপনি যেগুলো ব্রাউজ করেন সেগুলো বড় হাতের দেন, সমস্যা নাই, বড় হাতের দেন, কোনো সমস্যা নেই। আমি কি বুঝাতে পারছি? সো কোন লিংকে ক্লিক করে আপনার যেখানে ক্রেডেনশিয়াল দেওয়া দরকার, ক্রেডেনশিয়াল ট্রানজাকশন হচ্ছে যেখানে, বা মানি ট্রানজাকশন হচ্ছে, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হবে, এই ধরনের কোনো ওয়েবসাইটে যখন আপনি কাজ করবেন কখনোই কোনো লিংকের থেকে আসা ইউআরএল এ ক্লিক করে ঢুকবেন না। অল টাইম চেষ্টা করবেন নিজের হাতে লিখে তারপরে ঢুকার, ঠিক আছে? আচ্ছা, দেন 2 নম্বর প্রোটেকশন। এই 1 নম্বর যেটা বললাম সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, 2 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা অবশ্যই কি হতে হবে, স্ট্রং হতে হবে। অবশ্যই পাসওয়ার্ড স্ট্রং হতে হবে। আপনারা আপনাদের পাসওয়ার্ড গুলো একটু দেখেন, আপনাদের পাসওয়ার্ড গুলো কেমন আছে আমাকে আপনারা জানাবেন। আমি লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে জানাবেন যে আপনাদের পাসওয়ার্ডটা ব্রেক করতে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিবেন। আমি লিংকটা দিয়ে দিলাম, এই লিংকে ঢোকেন, ঢুকে একটা পাসওয়ার্ডের অপশন আসবে, ভয় পাবেন না, ভয়ের কিছু নাই, এটা আবার ওরকম কোনো লিংক না। এখানে আসার পরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, ও দেখা দিবে যে এই পাসওয়ার্ডটা ব্রেক করতে কতদিন সময় লাগবে। সবাই একটু লেখেন, পাসওয়ার্ডটা দেন, ফেসবুকেরটা দেন অথবা জিমেলেরটা দেন, যেটাই হোক একটা দেন, দেওয়ার পরে আমাকে জানান যে আমার পাসওয়ার্ড ব্রেক করতে এতদিন সময় লাগবে, চ্যাট বক্সে লেখেন।
আজকে খুব অবস্থা খুব খারাপ। পাইছেন না? আমি দিছি কিন্তু চ্যাট বক্সে। আপনারা পাসওয়ার্ডটা লেখেন, লিখে আমাকে জানান যে আমার পাসওয়ার্ড ব্রেক করতে এতদিন সময় লাগবে, সেটা দেখাচ্ছে। তো এটার দ্বারা আমরা কি করতে পারি, আমি আমার পাসওয়ার্ডটা দুর্বল নাকি স্ট্রং সেটা একটু দেখতে পারি। লিঙ্কটা শ্রাবণ, পাস এটা কি করতেছি। লিখলেন? শ্রাবণ, স্যার আমার জিমেলের পাসওয়ার্ড। আরে পাগল রে, কোন পাগল রে নিয়ে ক্লাস করতেছে? তুমি তোমার পাসওয়ার্ড তুমি আমারে দিচ্ছ কেন? দেখছো অবস্থা? এই, কারো পাসওয়ার্ড কখনো কারোর সাথে শেয়ার করতে হয়? শ্রাবণ, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায়। কারো পাসওয়ার্ড, তোমার নিজের পাসওয়ার্ড কখনোই কারোর সাথে শেয়ার করবে না, সে তোমার আপন ভাই হোক না কেন। কথা বুঝছো? আমি বলছি জি স্যার। এই যে লিঙ্কটাতে যাও, এই আমার এতক্ষণ লাগতেছে কেন রে বাবা? এই লিঙ্কটাতে যাও, এই লিঙ্কে গেলে তোমাদের পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন যেখানে পাবা, ওখানে ক্লিক করলে পাসওয়ার্ড দিলে দেখবা যে নিচে দেখাবে তোমার পাসওয়ার্ড ব্রেক করতে কতদিন সময় লাগবে। সেটা আমাকে জানাও যে আমার সময় লাগবে 1 মিলিয়ন ইয়ার্স। স্যার আমারটা 41 বছর লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার আমারটা লাগবে 41 বছর। 41 বছর, তার মানে দুর্বল পাসওয়ার্ড। এই চ্যাটে লিখে দাও, চ্যাটে লিখে দাও সবাই, যার কতদিন পাসওয়ার্ড ব্রেক করতে লাগবে সেটা চ্যাটে লেখো। কি ব্যাপার, এত খারাপ কেন? এরকম হলে হবে কিভাবে? আমার কথা আপনারা বোঝেন নাই? আলাউদ্দিন 41 ইয়ার্স না, হ্যাঁ, এটা আমার 8 hours তার মানে এটা দেখাইছে। ভালো ভালো পাসওয়ার্ড না, এটা ভালো পাসওয়ার্ড না। আপার কেস, লোয়ার কেস, ডিজিট এগুলো দিতে হবে স্যার সম্ভবত। কেমন লাগে? সবারটা দেন, চ্যাটে একটু লিখে দেন, কার পাসওয়ার্ড ব্রেক করতে কতদিন সময় লাগবে একটু চ্যাটে লিখে দেন। স্যার আগে একটা ছিল, ওইটা লাগবে স্যার 2 ঘন্টা, তারপরে চেঞ্জ করে এইটা দিছি স্যার। এইটা এটা কার? হ্যাঁ, আমার। হাসিন সারওয়ার, গুড। 93 ট্রিলিয়ন ইয়ার্স, ভেরি গুড। তার মানে এটা শক্ত পাসওয়ার্ড। গুড, ঠিক আছে। শ্রাবণ 3 ইয়ার, খুব দুর্বল পাসওয়ার্ড, ভালো না পাসওয়ার্ডের অবস্থা। শান্ত, শান্ত কত লাগবে? জিন্দু কতদিন লাগবে? ভাই আমারটা দেখাচ্ছে না কতদিন লাগবে। স্যার আমার তো স্যার একই অবস্থা। শেয়ার দাও, শেয়ার দাও, শেয়ার দাও, আমি দেখা দিচ্ছি। আচ্ছা, এখন দেখো আরেকটা বিষয় দেখো। তো এই যে পাসওয়ার্ড, যদি যাদের এই যে 41 বছর দেখাচ্ছে বা 3 ইয়ার্স দেখাচ্ছে, তাদের পাসওয়ার্ড কিন্তু অনেক দুর্বল। কেমন? সো পাসওয়ার্ডটা শক্ত করতে হবে। এখন পাসওয়ার্ড তুমি শক্ত কিভাবে আমরা পাসওয়ার্ড শক্ত করতে পারি? তো আমি কি করতে পারি, আমার পাসওয়ার্ডটা জেনারেট করতে পারি, আমি র্যান্ডম একটা পাসওয়ার্ড জেনারেট করতে পারি। দেখো এই যে পাসওয়ার্ড জেনারেটর.net, এই লিংকটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা নিয়ে নাও। এখান থেকে ইচ্ছা করলে পাসওয়ার্ড জেনারেট করা যায়। কেমন? আচ্ছা, আমার মনে হয় আসলে সমস্যা হচ্ছে আমার, এমনি তো টাইম লস নাই। এখন ধরো অনেকের সময় আমাদের বিভিন্ন ধরনের পাসওয়ার্ড থাকে, তাই না?
আমাদের ফেসবুকের পাসওয়ার্ড থাকে, টুইটারের পাসওয়ার্ড থাকে, লিঙ্কডইনের পাসওয়ার্ড থাকে, জিমেইলের পাসওয়ার্ড থাকে, যখন অফিস এনভায়রনমেন্টে যাবা আরো বিভিন্ন সার্ভারের পাসওয়ার্ড থাকবে, ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, অনেক পাসওয়ার্ড কিন্তু আমাকে মনে রাখতে হবে। কেমন? তো তোমার যে সমস্ত ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলোর পাসওয়ার্ড যদি তুমি সহজে মনে রাখতে চাও, যে না আমি তো আমার বিভিন্ন ধরনের পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ড গুলো এত আমি কিভাবে মনে রাখবো, সেক্ষেত্রে আমরা একটা ট্রিক্স অবলম্বন করতে পারি। সেটা কি? ধরো তুমি তোমার সবচেয়ে পছন্দের কোড কি বা একটা উক্তি তুমি বের করবা তোমার সবচেয়ে পছন্দের। লাইক আমি বললাম আই লাভ মাই মাদার। আই লাভ মাই মাদার এই উক্তিটা আমি আমার পছন্দ। কেমন? সো এই যেই উক্তিটা আমার পছন্দ, এখান থেকে আমরা কি করতে পারি, এই আয়ের পরিবর্তে ধরো আমি দিলাম এই চিহ্নটা, আমি দিলাম আয়ের পরিবর্তে ও আছে, ও এর পরিবর্তে দিলাম লেটস সে 0, আগে ও ছিল এখন 0 দিলাম। ই আছে, ই এর পরিবর্তে দিলাম @, ও আছে, ও এর পরিবর্তে দিলাম 0, ই আছে, ই এর পরিবর্তে দিলাম @। কেমন? এরপরে তুমি ইচ্ছা করলে এগুলো আরো চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নাই। ওয়াই মনে করো ক্যাপিটাল ওয়াই দিয়ে দিলাম, এই দিলাম। দেন তুমি এখন পাসওয়ার্ড অ্যাকচুয়ালি হয় কি যে 30 দিন পর পর পাসওয়ার্ড গুলো প্রতি মাসে একবার করে পাসওয়ার্ড চেঞ্জ করাটা সবচেয়ে বেটার। সো এই কারণে আমরা এখানে কি দিতে পারি, $, বা ডট, যেটাই দিলাম, ডট দিলাম। ডট দেওয়ার পর আজকে কয় মাস, আজকে হচ্ছে আমাদের 30 তারিখ 10 মাস, তাহলে 10 ডট কত সাল, 2021 এইভাবে দিতে পারো, অথবা শুধু 21 এটা দিলাম। এখন এটা ফেসবুকের না জিমেইলের না কিসের, সেটা তোমার উপর ডিপেন্ড করে। ধরো তুমি দিবা ফেসবুক f@, যখন হবে জিমেইল তখন g@, যখন হবে টুইটার t@, যখন হবে লিঙ্কডইন l@। এটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি l দিবা না কে দিবা নাকি কি দিবা, সেটা তোমার উপরে। কারণ এই জিনিসটা তুমি সামনে দিবা না পরে দিবা না পিছনে দিবা, সেটা তোমার, তুমি শুরু করছো @, শেষ করলে @, মাঝখানে এই @, এর পরে মনে করো f দিলা, অথবা মনে করো জিমেইলের g ডট দিলা, অথবা টুইটারের t ডট দিলা। এটা তোমার পলিসির উপরে ডিপেন্ড করবে। পরের মাস যখন আসবে, পরের মাস তুমি তোমার চেঞ্জ করবা, জাস্ট 10 এর জায়গায় 11 দিলা, পরের মাসে 12 দিলা, পরে যখন আসবে তখন আসবে 01 দিলা, 22 দিলা। আর প্রত্যেক মাসে তুমি চেঞ্জ করবা, প্রত্যেক মাসে তোমার 10টা পাসওয়ার্ড চেঞ্জ করলেও কিন্তু কোনো সমস্যা নাই, তুমি ভুলবা না। আর ভুলে গেলেও তুমি আবার কোথাও এটা লেখারও দরকার নাই যে আমার এটা লিখে রাখতে হবে, সে লিখে রাখারও দরকার নেই। কারণ তুমি ইচ্ছা করলে একটু মাথা করেই তুমি আবার বের করতে পারবে যে তোমার পাসওয়ার্ডটা আসলে কি ছিল। এখন এই পাসওয়ার্ডটা যদি তোমার বড়ও হয়, অনেক বড়ও হয়, তারপরেও তোমার কিন্তু এটা মনে থাকবে। হ্যাঁ, যখন টাইপিং এর ক্ষেত্রে তোমার একটু সময় লাগতেছে, এটা ঠিক, টাইপিং এর ক্ষেত্রে তোমার সময় লাগতেছে, বাট এটা কিন্তু অনেক বড় একটা সিকিউর পাসওয়ার্ড এবং অনেক পাসওয়ার্ড মনে রাখার জন্য অনেক ভালো একটা পদ্ধতি। তো এইভাবে তুমি তোমার ফেসবুক, জিমেল, ইয়াহু বলো, টুইটার বলো, লিঙ্কডইন বলো, যত ধরনের ইউজার অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট গুলোর একই ধরনের পাসওয়ার্ড তুমি সেট করতে পারো। হ্যাঁ, এটা একটা অসুবিধাটা কি, অসুবিধা হচ্ছে যদি কেউ তোমার একবার একটা ফরম্যাট জেনে যায়, এই ফরম্যাটটা যদি একবার জেনে যায়, সেক্ষেত্রে তোমার অন্যান্য অ্যাকাউন্ট গুলো কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে। সো এই ফরম্যাটটা কাউকে জানানো যাবে না, ফরম্যাটটা যেন কেউ না জানতে পারে, সেদিকে মাথা খেয়াল করে তোমাকে চলতে হবে। 1, 2 নম্বর হচ্ছে, এখন ধরো তুমি পাসওয়ার্ড দিচ্ছ, তোমার ফ্রেন্ড তোমার পাশে বসে আছে, সে এখন খুব তোমার কাছের ফ্রেন্ড, সে তোমার পাসওয়ার্ড তুমি দিচ্ছ, পাসওয়ার্ড দেখতেছে, কি দাও, তুমি তাকে বলতেও পারতেছো না যে বন্ধু তুই একটু ওদিকে একটু চোখটা সরা বা ওদিকে একটু যা, আমি আমার পাসওয়ার্ডটা দেই না। সে নাসরবান্দা, সে খুব গভীর দৃষ্টিতে তোমার কিবোর্ডের দিকে তাকায়, তুমি কি কি দিচ্ছ কি না দাও সে দেখবে। কারণ সে খারাপ চিন্তা করে করুক বা নাই হোক, এটা আসলে কিন্তু উচিত না। এটা আমাদের ক্ষেত্রে, আমার কোনো বন্ধু যখন যত আমার ক্লোজ ফ্রেন্ডই হোক না কেন, অফিসিয়াল পারপাস হোক আর আমার ফ্রেন্ড হোক, আমার পার্সোনাল লাইফে হোক, আমি কখনোই আমার ফ্রেন্ডের হোক বা আমার অফিসিয়াল কলিগের হোক কোনো ইউজার নেম পাসওয়ার্ড আমি যখন সে দিতে যাবে আমি সেগুলো দেখবো না। এটা কিন্তু একটা নীতি থাকা উচিত, নিজের পার্সোনাল একটা নীতি থাকা উচিত। ঠিক সেম অন্যজন যদি এখন নাসরবান্দা হয়ে থাকে, তুমি তাকে বলতেও পারতেছো না যে আমি পাসওয়ার্ড দিব তুই ওদিক যা, এখন বলে তুই পাসওয়ার্ড দিবি দেখছিস কি হয়েছে। কিন্তু নিজের পাসওয়ার্ড কখনোই অন্যের সাথে শেয়ার করা
উচিত না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরো জাস্ট আমি বললাম, ধরো মনে করো 1 2 3 4 5 6 7, আমি যে উদাহরণ দিচ্ছি, আমার পাসওয়ার্ড মনে করো 1 থেকে 7, আমি এই পাসওয়ার্ডটা দেবো। আমি যখন এই পাসওয়ার্ডটা দেবো, সে সহজে 1 2 3 4 5 6 7 আর পরপর সে দেখে নেবে। তাহলে আমরা কি করতে পারি, জাস্ট আমরা ছোট একটা ট্রিক খাটাতে পারি, যে যার মতো করে করতে পারো। ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে দিলাম। এখন আবার তুমি একটু ব্যাক স্পেস দাও, ব্যাক স্পেস দিয়ে তারপরে তুমি আবার 7 দাও। তাহলে এখন সে কিন্তু অনেকটা এদিক সেদিক হয়ে যাবে, কি দিল না দিল সে কিন্তু ঠিক পাসওয়ার্ডটা বুঝতে পারবে না। অর্থাৎ যেটাই হোক, আমি জাস্ট আমার একটা নরমাল পলিসি বললাম, তুমি তোমার পলিসি থেকে যেভাবে হোক তোমার পাসওয়ার্ড যেন কেউ কখনোই না দেখে। তোমার পাসওয়ার্ড তুমি কারোর সাথে শেয়ার তো করবাই না, কিন্তু কেউ যেন নাও দেখে, তোমার সেটা দেখতে হবে। দেখো এই যে এখানে তোমাদের একজন, আমি পাসওয়ার্ড রিলেটেড কথা বললাম, একজন খুব সুন্দরভাবে তার পাসওয়ার্ডটা আমার কাছে এখানে কিন্তু সেন্ড করে দিয়েছে। তো এখন পর্যন্ত তোমরা আইটিতে এত কিন্তু সহজ সরল হলেও কিন্তু হবে না। আইটি পার্সন যদি এত সহজ সরল হয় তাহলে কিন্তু প্রবলেম। এত সহজ সরল হলে কিন্তু হবে না। তোমার যতই কাছের মানুষ হোক না কেন, তোমার টিচার পর্যন্ত হোক, তারপরও তোমার পাসওয়ার্ড দেওয়া উচিত না। তুমি তোমার পাসওয়ার্ড কখনোই দিবা না। কেমন, তোমার বাবা তোমার কাছে তোমার পাসওয়ার্ড চাইছে, মনে করো তোমার বাবা তোমার আপনজন, এত আপনজন, এর থেকে তার আপনজন হতে হয় না, তাই না? আপনজন তোমার আপনজন পাসওয়ার্ড দিছে। এখন আমাদের বাবা মা, আমরা যেখানে আছে, আমাদের বাবা মা তো অনেক আগেকার মানুষ, তাই না? তারা কিন্তু এত তেলবেস বা এত কিছু ঝুটঝামেলা বোঝে না। হইতে পারে সে তোমার পাসওয়ার্ডটা মনে রাখার জন্য কোথাও লিখে রাখছে, এবং এই যে লিখে রাখছে, তুমি তো কোথাও লেখো নাই, সে যে লিখে রাখছে এই পাসওয়ার্ডটা অন্য কেউ পাইতে পারে, তাহলে কিন্তু সমস্যা। এই কারণে বলতেছি, তোমার যত আপনজনে হোক না কেন, কারোর সাথে নিজের ক্রেডেনশিয়াল কখনোই শেয়ার করা উচিত না। ইভেন আমি আবারও বলি, কান খুলে শুনে রাখো, তোমরা এখানে মোটামুটি সবাই অ্যাডাল্ট আছো, কান খুলে শুনে রাখো, ইভেন তোমার ওয়াইফের সাথেও তোমার ইউজার নেম পাসওয়ার্ড শেয়ার করা উচিত না। তোমার ওয়াইফেরও উচিত হবে না তোমার তার ইউজার নেম পাসওয়ার্ড গুলো তোমার সাথে শেয়ার করা। কেন? কারণ কি? কারণ সে তো কাছের মানুষ, তাহলে প্রবলেম কি? প্রবলেম আছে। প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আজকে তোমার ওয়াইফ হচ্ছে তোমার খুব আপনজন, বা তুমি হাজবেন্ড হিসেবে তোমার ওয়াইফের খুব আপনজন। সো আজকে দেখো ডিজিটাল যুগে আমাদের যত আধুনিক আমরা হচ্ছি, তত কিন্তু ঘর ভাঙতেছে আমাদের, তাই না? তো আজকে আপনজন, কালকে যে দুজনের মধ্যে সারাসারি হবে না রাগারাগির কারণে, এখন তো স্বামী স্ত্রী খুনাখুনি হচ্ছে, হর হামেশাই এই জিনিসগুলো আসতেছে। কালকে যে আমাদের মধ্যে রাগারাগি হবে না, আর রাগারাগি যদি হয়, আমি যদি চাই যে আমার ওয়াইফের আমি শেষ করব, বা ওয়াইফ যদি চাই যে না তার স্বামীর জিনিস শেষ করবে, তোমার ইনফরমেশন নিয়ে কিন্তু অনেক কিছু, তোমার এই যে এইগুলো নিয়ে কিন্তু অনেক কিছু করা সম্ভব। এক। 2 নম্বর হচ্ছে, আমি এটা বলে রাখি, 2 নম্বর হচ্ছে অন্তরঙ্গ কোনো ছবিও মোবাইলে এগুলো রাখা উচিত না। আমি তো ইউজার নেম পাসওয়ার্ডের কথা বললাম, সেটা একটা ইস্যু। যেহেতু আমি ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কথা বলতেছি, যেহেতু আমাদের এখানে সিকিউরিটি অ্যাওয়ারনেস নিয়ে, দ্যাটস আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, অন্তরঙ্গ কোনো ছবিও আসলে মোবাইলে রাখা উচিত না। তোমরা ইন ফিউচারে আরেকটু অ্যাডাল্ট হবা, সংসার করবা, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করতেছি। কেন? কারণ যে বললাম, আজকে যে আমার এত কাছের মানুষ, কালকে কিন্তু যে কোনো সময় সে আমার জন্য অনিরাপদ হয়ে যেতে পারে। এই যে অনিরাপদ হবে, আমার যে কোনো একটা অন্তরঙ্গ ছবি দিয়ে সে কিন্তু অনেক কিছু করতে পারে। একটা মহিলার অন্তরঙ্গ ছবি দিয়ে আমি যে কোনো কিছু করতে পারি, তাকে আমাকে খুন করতে হবে না, সে নিজে বাধ্য হবে গলা দড়ি দিয়ে আত্মহত্যা করতে। সো এই ইস্যুগুলোর কারণে নিজের কোনো ক্রেডেনশিয়াল, নিজের কোনো অন্তরঙ্গ কোনো ছবি কারোর সাথে শেয়ার করা উচিত না, ইভেন মোবাইলেও রাখা উচিত না। আচ্ছা, এটুকু কি সবাই বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে এটুকু? এর মধ্যে কোনো কোশ্চেন আছে? কোনো কিছু জানার আছে কারো? কারো জানার কিছু আছে? আই হোপ নাই, তাই তো? আচ্ছা, আমি এটা তোমাদের এই মুহূর্তে দেখাতে পারতেছি না, আমার ইন্টারনেটটা এরকম কেন করতেছে। আচ্ছা, এটা আসছে, অনেক কষ্ট আসছে, বাট এটা আসে নাই না। এখানে দেখো, এখানে যদি আমি 1 2 3 4 5 6 7 8 9 10 দেই, যত বড়ই সংখ্যা দেই না কেন, মানে যত ডিজিট বাড়াই না কেন, দেখো মাত্র 2 সেকেন্ড। তার মানে হচ্ছে আমার পাসওয়ার্ডটা বড় হলে কিন্তু হবে না, পাসওয়ার্ডটা কমপ্লেক্স হইতে হবে। কমপ্লেক্সের জন্য আমরা কি ইউজ করব?
জাস্ট @ ইউজ করলাম, তারপরে ধরেন আমি 1 2 3 4 দিলাম, তারপর আমার আবার দেখো আমি ইউজ করছি, আর 1 2 3 4 এটা মিলি সেকেন্ড না, বড় হাতের একটা অক্ষর সেট করলাম, ছোট হাতের একটা অক্ষর সেট করলাম, হ্যাশ চিহ্ন দিলাম। এই যে আমার সাথে একটু বড় হতে হবে, প্লাস আমার বিভিন্ন ধরনের ক্যারেক্টার আমাকে ইউজ করতে হবে। যদি এই ধরনের বিভিন্ন ধরনের ক্যারেক্টার ইউজ করি, দেন তখন হবে কি আমার পাসওয়ার্ডটা শক্ত হবে। শুধুমাত্র তুমি 16 ক্যারেক্টার 18 ক্যারেক্টার 19 ক্যারেক্টারের পাসওয়ার্ড যদি দিলা, আর যদি মনে করো আমার পাসওয়ার্ডটা অনেক বড় অনেক স্ট্রং, তাহলে কিন্তু ভুল। তোমাদের এই যে দেখো ভালো হয়েছে, এখানে দেখো আসছে, দেখো এখানে দেখো এখানে উইক দেখো লেখা আছে উইক। তুমি পাসওয়ার্ড লেন্থ কতটুকু হবে? উইক দেখো 6 থেকে 15 ক্যারেক্টার। 15 ক্যারেক্টার পর্যন্ত তারা কি ধরে, পাসওয়ার্ড লেন্থ যদি 15 ক্যারেক্টারও হয়, তার মানে সেটা হচ্ছে উইক। অর্থাৎ 15 ক্যারেক্টারের পাসওয়ার্ড যদি হয়, সেটা কি উইক পাসওয়ার্ড হিসেবে তারা কনসিডার করে, যে না এটা শক্ত পাসওয়ার্ড না। কেন? কারণ যদি 16 ক্যারেক্টারের পাসওয়ার্ড হয়, যদি ভালো কোনো সার্ভার থাকে, অ্যাটাকার ইচ্ছা করলে তোমার 40 দিনের ভিতরে 30 দিনের ভিতরে তোমার পাসওয়ার্ড ক্র্যাক করা পসিবল। কেমন? আর যদি 16 ক্যারেক্টার থেকে শুরু করি, সেগুলো হচ্ছে স্ট্রং। 16 ক্যারেক্টার থেকে যদি আমরা শুরু করি, সেগুলো হবে স্ট্রং। আর যদি আরো বেশি বড় নেই, আনবিলিভেবল, অনেক বেশি শক্ত হবে, 256 512, এগুলো তো আর আমরা করা সম্ভব না। তো আমরা এই যে এগুলো 16 17 18 19 20 এই ক্যারেক্টারগুলো যদি ইউজ করি, তাহলে সেগুলো হবে স্ট্রং। এগুলো দিয়ে কি করতে পারো, তুমি তোমার পাসওয়ার্ড জেনারেট করতে পারো। যেমন তুমি এটা চাও সিম্বল ইউজ করো, ইনক্লুড নাম্বার ইউজ করো, ইনক্লুড লোয়ার কেস দিবা, ইনক্লুড আপার কেস দিবা। তাহলে আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, তোমার যে পাসওয়ার্ডটা তুমি জেনারেট করবা, আপার কেস, লোয়ার কেস, নিউমেরিক নাম্বার, ইনক্লুড সিম্বল থাকবে, এবং তুমি মিনিমাম 16 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড এখানে জেনারেট করবা। আচ্ছা, এক্সক্লুড সিমিলার ক্যারেক্টার যাতে না হয়, এরকম যদি না হয়, তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে দেবে যে সিমিলার ক্যারেক্টার হবে, 16 ক্যারেক্টার হবে, কিন্তু পাশাপাশি কোনো সিমিলার ক্যারেক্টার থাকবে না, একই ক্যারেক্টার যেন কখনো না থাকে। কেমন? দেন তুমি জেনারেট পাসওয়ার্ড দাও, দেখো তোমার পাসওয়ার্ডটা জেনারেট হয়ে যাবে। এই যে ইওর নিউ পাসওয়ার্ড, দেখো এই যে এটা হচ্ছে আমার নতুন পাসওয়ার্ড, দেখতে পাচ্ছ? তো এই পাসওয়ার্ডটা তুমি ইউজ করবে। জেনারেট করা পাসওয়ার্ড তো আমি নিজেই মনে থাকবে না আমার। হ্যাঁ হ্যাঁ, এই জেনারেট করা পাসওয়ার্ড তো আমারই মনে থাকবে না। আচ্ছা ফাইন। যদি এটা মনে না থাকে, এই পাসওয়ার্ডগুলো এইভাবে ইউজ করা উচিত। কেমন? এবং আমরা কি করি প্রফেশনাল লেভেলে, অ্যাকচুয়ালি এই পাসওয়ার্ডগুলো মনে রাখার জন্য, এরকম তো ধরো তোমার 10টা অ্যাকাউন্ট আছে, 10টা সার্ভারের পাসওয়ার্ড আছে, তোমার 10-20টা পাসওয়ার্ড মনে রাখতে হয়। তো এইগুলো কিন্তু আসলে অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে মনে রাখা সম্ভব না। তাহলে আমরা কি করতে পারি? আমরা পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতে পারি। কি বললাম? হাউ টু প্রোটেক্ট ইয়োরসেলফ ফ্রম সাইবার অ্যাটাক। পাসওয়ার্ড ম্যানেজার, এই যে লাস্ট পাস, কিপ পাসওয়ার্ড এক্সে, ওয়ান পাসওয়ার্ড, ড্যাশলেন, বিট ওয়ার্ডান, এন পাস, কি পাস, মাস্টার পাসওয়ার্ড, এগুলো সবই হচ্ছে কি পাসওয়ার্ড ম্যানেজার। তুমি যদি এগুলো ফ্রি ইউজ না করে যদি কিনে ইউজ করো, তোমার জন্য সবচেয়ে বেটার। তোমার 1000টা পাসওয়ার্ড যদি থাকে, তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে তুমি যখন যে অ্যাকাউন্টে লগ ইন করবা, ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড সে তোমাকে প্রোভাইড করে দিবে। শুধু তোমার এখানে কি মনে রাখতে হবে, এই তুমি লেটস সে তুমি লাস্ট পাসওয়ার্ড ইউজ করো, আমি আর এই লাস্ট পাসওয়ার্ড এখন তোমাদেরকে ইউজ করে দেখাচ্ছি না। তো এই লাস্ট পাসওয়ার্ডের তোমার যদি ইউজ করো, তোমার জন্য শুধু মনে রাখতে হবে কি, এই লাস্ট পাসওয়ার্ডের একটা মাস্টার পাসওয়ার্ডটা তোমার মনে রাখতে হবে। তুমি যে অ্যাকাউন্ট করছো, এটার মাস্টার পাসওয়ার্ড তোমাকে মনে রাখতে হবে। এটাতে লগ ইন করার পরে তুমি এখন ফেসবুকে লগ ইন করছো, এই ফেসবুকের পাসওয়ার্ডটা তুমি লাস্ট পাসওয়ার্ডটাই সে প্রোভাইড করবে। তুমি এখন জিমেলে লগ ইন করছো, জিমেলের পাসওয়ার্ড লাস্ট পাসওয়ার্ড দেওয়া আছে, জিমেলে তুমি এখন লগ ইন করছো, লাস্ট পাসওয়ার্ড লগ ইন করা আছে, জিমেলে লগ ইন করছো, জিমেল থেকে জিমেল তোমার লাস্ট পাসওয়ার্ড, তোমার জিমেলের পাসওয়ার্ড প্রোভাইড করবে। এখানে শুধুমাত্র তোমার যেটা দরকার সেটা হচ্ছে এই লাস্ট পাসওয়ার্ডের একটা মাস্টার পাসওয়ার্ডটা মনে রাখা। বুঝতে পারছি মিরাজ? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন হতে পারে, এখন বলতে পারো যে স্যার লাস্ট পাসওয়ার্ডে যে আমি পাসওয়ার্ডটা আমি যে মনে রাখতেছি, এই পাসওয়ার্ড তো তাদের কাছে আছে, আর তাদের কাছে তো আমার তাহলে সব পাসওয়ার্ড চলে গেল। এটা তো তাহলে অনেক বড় একটা আনসিকিউর জিনিস, তাই না? তো কিন্তু আসলে দুনিয়াতে তুমি যাই কিছু করতে চাও না কেন, কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে, হবে না? জি স্যার। বিশ্বাস করা ছাড়া তো দুনিয়াতে চলা যাবে না। এখন ধরো এই কোশ্চেনটাই ছিল আমার কাছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এই কোশ্চেনটাই করতে চাইছিলাম স্যার আপনার কাছে, যে মাস্টার পাসওয়ার্ড ওইটা তো জানবেন।
সো ওইটারই এটা answer বিষয়টা দিচ্ছেন হচ্ছে স্যার আপনি। তুমি তো তোমার স্যার একটা এরাই কোম্পানি আছে, সেখানে তুমি সিকিউরিটি ম্যানেজার রাখছো, এখন ওই ম্যানেজার ইচ্ছা করে সিকিউরিটি স্পেশালিস্ট রাখছো, ওই স্পেশাল ইচ্ছা করলে তো তার সমস্ত ইনফরমেশন অন্য কোথাও পাস করতে পারে, পারে না? জি স্যার। কাউকে না কাউকে তোমাকে তো বিশ্বাস করতেই হবে, বিশ্বাস করা ছাড়া তো জগৎ সংসার চলা যাবে না। আচ্ছা, এক। 2 নম্বর হচ্ছে যারা ভালো কোম্পানি, জায়ান্ট কোম্পানি যারা, তারা এই বিশ্বাসযোগ্যতা নিয়েই আসলে চলে। গুগলের কাছে তো তোমার জিমেলের পাসওয়ার্ড আছে, ইউটিউবের পাসওয়ার্ড, সব ইনফরমেশন গুলো আছে, কিন্তু তারা কি এই গুগলের পাসওয়ার্ড বা ফেসবুকের কাছে তোমার পাসওয়ার্ড গুলো আছে, তো তারা কি ইচ্ছা করলে তো দেখতে পারে, ইচ্ছা করলে যদি একদম কোর্ট থেকে চায় দেখে, কিন্তু তারা কি এগুলো দেখবে? তারা তো এগুলো দেখবে না। তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি ফেসবুকে, এখন যদি মনে করো আমি ফেসবুক চালাবো না, কিন্তু আমার এই জন্য পাসওয়ার্ড ফেসবুকের কাছে আছে, ফেসবুকে দেখতে পারে, আমি ফেসবুক চালাবো না, তাহলে তো কিছু করার নাই। সো ওইটা চিন্তা করা যাবে না, এটা বিশ্বাস করতে হবে। এবং এই কোম্পানিগুলো ওরকম বিশ্বাসযোগ্যতা আছে বলে চলতেছে, বিশ্বাসযোগ্য না থাকলে তো ফেসবুক যদি সে যদি কোথাও ঘটনা ঘটে যে পাসওয়ার্ড লিক করে দেয়, এটা করে ওটা করে, তো তখন তো আর এই কোম্পানিগুলো থাকবে না, তাই না? সো এগুলো বিশ্বাস করেই চলতে হবে, কিছু করার নাই। সো আমি এতক্ষণ আপনাদের সাথে ডিসকাস করলাম পাসওয়ার্ড নিয়ে। আচ্ছা, পাসওয়ার্ড নিয়ে আরো কিছু কথা, সেটা হচ্ছে এই পাসওয়ার্ড গুলো কোনো খাতায় বা কোনো কাগজে বা কোনো আপনার মোবাইলে রাখা উচিত না। মোবাইলে অনেক সময় আমরা নোট ইউজ করি, হ্যাঁ, নোটে আমরা আমার এগুলো করি, বাট এটা কিন্তু আসলে ব্যাড হ্যাবিট, উচিত না। কেন উচিত না? ফার্স্ট কথা, মোবাইলে যদি আপনি ইউজ করেন, তো সেক্ষেত্রে মোবাইলটা যদি কোনো কারণে হারা যায়, কেউ যদি সেটা লক করতে পারে, আপনার সমস্ত ইনফরমেশন গুলো সে পেয়ে যাবে। এক। 2 নম্বর হচ্ছে, আর পাসওয়ার্ড পাওয়া মানে কি? আপনার সোশ্যাল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাওয়া মানে কি? সোশ্যাল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাওয়া মানে হচ্ছে আপনার গোপন কোনো কথা যদি কারোর সাথে আপনি শেয়ার করে থাকেন, সেগুলো সে দেখতে পাচ্ছে। এক। 2 নম্বর হচ্ছে, সেখান থেকে সে বিভিন্ন ধরনের বাজে পোস্ট করতে পারে, যার কারণে আপনার চরিত্রের উপরে একটা আঘাত আসতে পারে। কেমন? তো এই জিনিসগুলো কিন্তু খুব সেন্সিটিভ জিনিস। আপনি যদি সত্যিকার অর্থে ওই ধরনের মন মানসিকতার মানুষ হয়ে থাকেন, আপনি গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না কিন্তু। তারপরে এখন তো হর হামেশা শোনা যায় যে এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে আমার কাছে টাকা চাওয়া হচ্ছে, বিভিন্ন মানুষের কাছে টাকা চাওয়া হয়, তাই না? সো আপনার অনেক ক্ষতি সাধন হয়ে যেতে পারে। সো এখানে পাসওয়ার্ড গুলো খুব সেন্সিটিভ জিনিস, আপনি ইনফরমেশন গুলো ঠিকঠাক ভাবে রাখা উচিত। তো এগুলো কোথাও মোবাইলে রাখা উচিত না, এগুলো আপনি যে খাতায় লিখে রাখবেন সেটাও উচিত না, কারণ খাতা নিয়ে তো আপনি সবসময় ঘুরবেনও না, তাই না? যে খাতা নিয়ে সবসময় ঘুরবেন, তো আর এই খাতাটা যদি কেউ পেয়ে যায়, কোন চিট করে যদি পেয়ে যায়, অফিস এনভায়রনমেন্টে একই কথা, কোনো খাতায় রেখে দেওয়া উচিত এগুলো না। আচ্ছা, দেন তারপরে হচ্ছে, আমরা যখন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, তখন সেই অ্যাকাউন্টটার ইনফরমেশন যা দেই, সেই ইনফরমেশন গুলো সঠিক ইনফরমেশন হওয়া উচিত। অর্থাৎ তার নেম, তার আমার ডেট অফ বার্থ, এগুলো যেন সঠিক হয়। যেমন এখানে মেঘলা আকাশ, এই অ্যাকাউন্টটা করলাম, এই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা উচিত না। কেন উচিত না? কোনো কারণে যদি আপনার এই অ্যাকাউন্টটা যদি ক্র্যাক হয় বা কেউ যদি মিসইউজ করে বা কম্প্রোমাইজ করে, তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটাকে রিট্রিভ করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। যদি আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় আপনার রিয়েল নেম এবং রিয়েল যেটা আপনার সার্টিফিকেটে আছে, ওই নেম এবং ডেট অফ বার্থ যদি দেন, পিওডি দিছে, ডেট অফ বার্থ ডিওবি হবে, হ্যাঁ, তো ওইটা যদি আপনার এখানে অ্যাসাইন করেন, এটা যদি দেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য ওই আপনার অ্যাকাউন্ট যদি কোনো কারণে যদি প্রবলেমও হয়, সেটা রিট্রিভ করা পসিবল হয়। ডিওবি। সো এই কারণে কোনো অন্য কোনো নাম, যে নামগুলো আসলে আপনার রিয়েল নাম না, সেগুলোর সাথে সেগুলো কখনো দেওয়া উচিত না। একটা মিনিট। আচ্ছা, সো এটা আমরা দেখলাম। দেন তারপর হচ্ছে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আপনারা সবাই জানেন যে আমাদের ডাবল অথেন্টিকেশন যেন থাকে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি, কারো জানা আছে? কারো জানা থাকলে একটু শেয়ার করেন তো দেখি। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি, কারো জানা থাকলে একটু শেয়ার করেন। বলেন একজন বলেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি? শান্ত বলো, শান্ত। জি ভাইয়া বলতেছি। ভাইয়া টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা হচ্ছে এরকমই যে আপনার অবৈধভাবে কেউ যদি আপনার মানে কোনো একটা অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে চায়, সেক্ষেত্রে ওই ব্যক্তি অ্যাক্সেস নেওয়ার আগে আমার কয়েকবার সতর্ক বার্তা দিবে
এরকমই কাজ করে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা। মানে স্যার একটা কোড পাঠায় আর কি ফোনে অথবা জিমেইলে এরকম একটা। হ্যাঁ স্যার, আমি একটু বলি। হ্যাঁ বলো। আমি যতটুকু মানে ইউজ করে যতটুকু বুঝছি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন বোঝা যাচ্ছে টু ফ্যাক্টর মানে সে দুই ভাবে আমাকে অথেন্টিকেট করবে। আমি অথেন্টিকেট পারসন না, পারসন কিনা। প্রথম ফর এক্সাম্পল আমাকে ভাবে লগইন করতে নাকি দুইবার? দুইবার, মানে দুইবার, কিন্তু দুই ভাবে না। সে প্রথমে আমরা যেমন লগইন করতে আমরা ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তখন সে আমাকে দেখবে যে ইউজার নেমে পাসওয়ার্ড যে ব্যক্তি দিচ্ছে সে আসলে অথেন্টিকেট কিনা, যদি সে কি রিয়েল কিনা। এই জন্য সে আরেকটা ওয়েতে সে আমাকে অথেন্টিকেট করে যে আমি সেই ব্যক্তি না। সেটা বর্তমানে আমরা করি কি, সাধারণত মোবাইলের মাধ্যমে মোবাইল নম্বর দিয়ে সেই মোবাইল নম্বর মধ্যে সেই এসএমএসটা যায়, সে ওখান থেকে আমি অথেন্টিকেট করি যে আমি সেই পার্সন কিনা, যে ব্যক্তি যে যে যার মূল অ্যাকাউন্ট সে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে কিনা না অন্য কেউ দিয়েছে। এক্স্যাক্টলি, হ্যাঁ এটা হচ্ছে ডাবল অথেন্টিকেট করে, হ্যাঁ ভেরিফাই করে। অর্থাৎ আমি যে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম এরপরও সে চেক করে যে অ্যাকচুয়ালি আসলে আমি যে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, তো হতে পারে আমার ইউজার নেম পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেছে, সে দিলে কি হলো, ঢুকে সাথে সাথে ঢুকে যাবে। এখন এই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরও আবার আমাকে আবার সে রিচেক করবে, ভেরিফাই করবে আসলে আমি অথেন্টিকেট পারসন কিনা। সে হতে পারে যে আপনি একটা মেল অ্যাড্রেস দেন, এই মেলে আমরা একটা কোড পাঠাবো, সেই কোডটা যদি আপনি ঠিকঠাকভাবে দিতে পারেন বুঝবো হ্যাঁ আপনি অথেন্টিকেট পারসন। অথবা আপনার মোবাইল নাম্বার দেন, আপনার মোবাইল নাম্বার আমরা একটা কোড জেনারেট করবো, ওই কোডটা যদি আপনি এখানে ইনপুট দেন তাহলে বুঝবো যে আপনি অথেন্টিকেট পারসন। বুঝা গেছে? তো এই তাহলে দুইবার যে আমাকে ভেরিফাই করতেছে এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো আপনার মোবাইল, আপনার যখন যেই সোশ্যাল অ্যাকাউন্ট ইউজ করেন না কেন বা মেল অ্যাকাউন্ট আমরা ইউজ করি না কেন, সেখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করা থাকতে হবে। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা কোথায় পাই, কোথায় আছে আমাদের ফেসবুকের, কোথায় আছে কারো জানা আছে? জি স্যার, সেটিংস এন্ড প্রাইভেসি ভিতরে স্যার। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন পারেন না দিতে পারেন না এরকম কেউ আছে? হ্যাঁ বলেন। এটা তো সিকিউরিটি এন্ড লগইন এ থাকে না? হ্যাঁ সিকিউরিটি এন্ড লগইন এ থাকে। সবার কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা আছে? জি করা ভাইয়া, নাই এমন কেউ আছেন? না থাকলে তো ফেসবুকে নিয়ম অনুযায়ী বন্ধ হয়ে যাওয়া উচিত, বন্ধ হয়ে যাওয়ার কথা ফেসবুকের সবারই। জি জি, তো নিয়ম এটা অনুযায়ী বন্ধ শুধুমাত্র হয়ে যায়। ফেসবুকে না, আপনি যে কোনো অ্যাকাউন্টে ওপেন করবেন না কেন সেক্ষেত্রে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখবেন। কেমন? সো এটা যেহেতু আপনারা জিমেইলেও আছে জানেন, স্যার। হ্যাঁ জিমেইলেও আছে। সো যে কোনো অ্যাকাউন্টে যাবেন না কেন আপনারা চেষ্টা করবেন যে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেন অন থাকে। আমি তাহলে যেহেতু এটা আপনাদের তো সবারই আছে, এটা নিয়ে ডিসকাস করতেছি না। 4 নম্বর দেখেন এখানে আছে ট্যাগিং। ট্যাগিং সম্পর্কে কারো ধারণা আছে? ট্যাগ করা নিয়ে কারো ধারণা আছে? কারো নাই? জি স্যার, আমরা যে আরেকজনের প্রোফাইলের সাথে শেয়ার করি স্যার এগুলো হ্যাঁ হ্যাঁ ট্যাগ হ্যাঁ। করি। সো এই জিনিসটা কি, জিনিসটা হচ্ছে কি এটাও কিন্তু অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। কেমন কি, কারণ আমার ধরেন একজন আমার এক অপরিচিত মানুষ মনে করেন আমার উপর রাগ করছে, সে আমাকে এখন একটু উল্টাপাল্টা কিছু করবে, সে কি করতে পারে, সে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করতে পারে। ফেক অ্যাকাউন্ট তৈরি করে ওইখান থেকে সে আমাকে ট্যাগ করে বিভিন্ন ধরনের পোস্ট করতেছে। ভালো করে বোঝো। তো বিভিন্ন ধরনের নোট পিকচার বা সামথিং, যদি কোনো খারাপ কোনো কিছু সে পিকচার গুলো যদি আপলোড করে, পোস্ট করে, আমাকে ট্যাগ করে যদি করে, তো অন্যরা কিন্তু আবার কি করতে পারবে, আমার যে ট্যাগ করে দেখছে না সেই জিনিসগুলো কিন্তু অন্যরাও দেখতে পারে। তো এই জিনিসটা যখন আমাকে খারাপ কোনো ছবির সাথে দিয়ে আমাকে ট্যাগ করতেছে, আর এটা যখন আমাকে দেখতেছে কেউ, তার মানে কি, তার মানে হচ্ছে অন্যরা চিন্তা করবে যে এই লোকটা তো তাহলে এই ধরনের মন মানসিকতা, আমার ইমেজটা কিন্তু অনেক অংশে নষ্ট হয়ে যাবে। তো এই কারণে এই ট্যাগিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা খুব সতর্ক থাকবো। এগুলো অবশ্যই আমি কি দেবো, অনলি মি। যদি সেক্ষেত্রে কি করবো, হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগড ইন ইউর প্রোফাইল, তো শুধুমাত্র আমি দেখতে পাবো, আমি ছাড়া অন্য কেউ যেন আর সেটা আমাকে যদি কেউ ট্যাগ করেও শুধুমাত্র আমি দেখবো, আমি ছাড়া যাতে অন্য কেউ আর না দেখতে পারে। এখানে যদি ফ্রেন্ডস দিয়ে দেন তাহলে শুধু ফ্রেন্ডরা দেখতে পারে, যদি পাবলিক দিয়ে দেন তো পাবলিকও হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? এই জিনিসগুলো মাথায় রাখবেন, খুব গুরুত্বপূর্ণ ইস্যু, যদিও আমরা সেগুলো খুব একটা পাত্তা দেই না। এবার দেখেন এখানে আছে ওয়েব অ্যাপ এন্ড ওয়েব পারমিশন। অ্যাপ এন্ড ওয়েব পারমিশনটা কি, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন আমরা আমাদের বিভিন্ন ওয়েবসাইটে ঢুকার সময় আমার অথেন্টিকেশনটা সে করে, বা আমরা লগ ইন করার সময় সে আমার জিমেলের ক্রেডেনশিয়াল নিয়ে লগ ইন করে, অথবা আমাকে সে বলে আপনার ফেসবুক দিয়ে লগ ইন করে। করছেন কখনো এরকম? এরকম কি কখনো করছেন?
করেন নাই? অনেকেই করে স্যার, আমরা হ্যাঁ, সবাই অনেকেই করি, আমরা অনেক সময়ই করি, তাই তো? সো যখন আপনি এই কাজগুলো করবেন একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কি সাবধানতা? ফার্স্ট কথা হচ্ছে আপনি যে অ্যাপটা ইউজ করতেছেন অথবা যে ওয়েবসাইটে আপনি আপনার এই ফেসবুক দিয়ে লগ ইন করতেছেন, সেক্ষেত্রে ওই অ্যাপটা ট্রাস্টেড অ্যাপ কিনা, ওই ওয়েবসাইটটা সিকিউর ওয়েবসাইট কিনা, এটা আপনি যাচাই করে আগে দেখতে হবে। যে অ্যাপে লগ ইন করার জন্য আপনি ফেসবুক ইউজ করতেছেন, সেটা আপনাকে যাচাই করে দেখতে হবে যেই অ্যাপটা আমি ইউজ করতে যাচ্ছি ওই অ্যাপটা সিকিউর কিনা, ট্রাস্টেড কিনা। যদি ট্রাস্টেড না হয় কখনো সেক্ষেত্রে লগ ইন করবেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যদি কখনো মনে করেন আপনি লগ ইন করছেনও, এরপরে আর আপনার দরকার নেই, সেক্ষেত্রে এই অ্যাপস এন্ড ওয়েবসাইট, আপনার এই যে সেটিংস এর যে নিচে অ্যাপস এন্ড ওয়েবসাইটস আছে, এইগুলোতে যেগুলো দরকার নেই আর সেগুলো আপনি রিমুভ করে দিবেন। এখানে প্রত্যেকটা থাকবে, অ্যাপস থাকবে, ওয়েবসাইট থাকবে, আপনি রিমুভ করবেন। অবশ্যই সেগুলো রিমুভ করে দিবেন, সেগুলো যেন আপনার এগুলোর সাথে আর অ্যাসোসিয়েট না থাকে, লিংক আপ না থাকে, কেমন? আচ্ছা, দেন তারপরে আসেন দেখেন হাইড ইওর সেনসিটিভ ইনফরমেশন। এখন এখানে সেনসিটিভ ইনফরমেশন বলতে আমরা কি কি বুঝি, কেউ বলতে পারবেন? জন্ম তারিখ স্যার, জন্ম তারিখ, এখানে সবচেয়ে বেশি আমার সবচেয়ে বেশি সেনসিটিভ ইনফরমেশন ওই দুইটা জিনিস, যে দুইটা জিনিস দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে রিট্রিভ করতে পারেন। যেমন আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে রিট্রিভ করতে পারেন, আপনার মেইল অ্যাড্রেস, কারণ আপনার মেইল অ্যাড্রেস বা মোবাইল ফোন দিয়ে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো খুলি। সো এই জিনিসগুলো যাতে কেউ না দেখতে পারে, এই দুটো জিনিস। একটা ডেট অফ বার্থ যেটা আছে সেটাও সেনসিটিভ, হ্যাঁ, তবে এই দুটো হচ্ছে মোর সেনসিটিভ। সো এই দুটো জিনিস যেন কেউ কখনোই দেখতে না পারে, এটা অবশ্যই আপনি প্রাইভেট অনলি করে রাখবেন। এটা যেন কখনোই পাবলিক না থাকে, কখনোই যেন না থাকে। যেমন ইচ্ছা করলে অনেক কিছু করা সম্ভব, শুধু তাই না, আমি যদি চাই, দেখেন যদি এরকম করতে চাই, আমাকে ওই যে খুঁজে বের করতে হবে না যে আমার এখানে কার কার মোবাইল নাম্বার দেওয়া আছে, দেখা যায় সেগুলো খুঁজে বের করার দরকার নাই। আমি আমার কালিনেক্স এর থ্রু দিয়ে আমি আমার অ্যাকাউন্টে কোন আমার ফ্রেন্ডের কার মোবাইল হাইড করা নাই সেগুলো আমি অনায়াসে একটা লিস্ট আকারে বের করে ফেলতে পারবো। আমার কোনো খুঁজে কারো বের করতে হবে না, তার কন্ট্যাক্ট ইনফোতে যা দেখি তার মোবাইল নাম্বার আছে, এটাও দরকার নেই। আমি আমার কালিনেক্স এর থ্রু দিয়ে খুব অল্প সময়ের ভিতরে আমার যদি 1000 ফ্রেন্ডও থাকে, তাহলে কার মোবাইল নাম্বার হাইড করা নাই সেগুলো আমি খুব সহজে একটা লিস্ট আকারে নিয়ে চলে আসতে পারবো। সো এই কারণে মোবাইল নাম্বার, মেইল অ্যাড্রেস, তার মেইল অ্যাড্রেসও আসবে, তার মোবাইল নাম্বারও চলে আসবে, হ্যাঁ। সো এগুলো অবশ্যই কি থাকতে হবে, হাইড করা থাকতে হবে। আচ্ছা, তারপর এটা আমরা কথা বলছি, আমাদের কোনো আননোন সোর্স থেকে যদি কোনো লিংক আসে সেগুলো যেন আমরা কখনোই ক্লিক করব না। তারপরে দেখা যাচ্ছে রিমুভ প্রিভিয়াস অল লগ সেশন, অর্থাৎ আপনি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জায়গায় যে আপনি কি করেন, বিভিন্ন জায়গা থেকে লগ ইন করেন। এই বিভিন্ন জায়গা থেকে লগ ইন করা যেগুলো আছে এই জিনিসগুলো যেন না থাকে। লেটস সে ধরেন আমি আমার ল্যাবে যখন আইডিবিতে যখন যাই, আমি আমার ল্যাবে আমার ওই মেশিনে আমার লগ ইন করা আছে। সো আমারটা যেহেতু ওরকম কোনো আনসিকিউর জায়গায় না, আমারটা ওরকম না, তারপরেও আপনার অফিস এনভায়রনমেন্টে বলেন বা আপনার ফ্রেন্ডের বাসায় যে বলেন, কোথাও যদি লগ ইন করা থাকে, সবার আগে যখন আপনার কাজ শেষ অবশ্যই কি করবেন, লগ আউট করবেন। আর যদি মনে করেন যে না আপনি লগ আউট করেন নাই, এখন মনে করেন লগ ইন কোর্সের কাজ শেষ হওয়ার আগে কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে যাওয়া মানে কি আপনি লগ আউট তো করতে পারেন নাই, ইন্টারনেট চলে গেল, লগ আউট করতে পারেন, আপনার মেশিন অফ হয়ে গেল, লগ আউট করতে পারেন নাই, হতে পারে না এরকম সেশন মানে সিনারিও। এই সমস্ত সিনারিওতে কি করবেন, যখন আপনি আপনার ইন্টারনেট পাবেন বা ওই প্লেসে থাকেন বা অন্য প্লেসে মনে করেন চলে গেছে, এখন তো আর ওই প্লেসে থাকা সম্ভব না, মনে করেন অন্য প্লেসে চলে গেছে, তাহলে কি করবেন, আপনার মেশিনে যে লগ ইন করে এই যে এইখানে যাবেন, যাওয়ার পরে এই যে অল সেশনে যাবেন, যাওয়ার পরে সব কি করবেন, অল সেশনগুলো একসঙ্গে লগ আউট করে দিবেন। আমার কথা বুঝতে পারছেন? কেন? কারণ যদি কোনো সেশন যদি ক্রিয়েট করা থাকে, রানিং থাকে, তাহলে সেক্ষেত্রে রানিং করা সেশনগুলো দিয়ে কিন্তু অনেকে অনায়াসেই কিন্তু যে কোনো আপনার অ্যাকাউন্টকে ঢুকতে পারবে। তারপর দেখা যাচ্ছে ডু নট লগিং ফ্রম আননোন ডিভাইস, কোনো আননোন ডিভাইস থেকে লগ ইন করা উচিত না, লাইক আপনার ফ্রেন্ডের পিসি অথবা সাইবার ক্যাফে, এগুলো থেকেও আপনার কি করা উচিত হবে না, কোনো সোশ্যাল অ্যাকাউন্টে বা কোনো মেল অ্যাড্রেসে ঢোকা উচিত হবে না। কেন না? কারণ সাইবার ক্যাফেতে যখন ঢোকেন আপনি কিন্তু শিওর না এখানে কোনো
কেউ এখানে কিছু আপনাকে লুকিয়ে লুকিয়ে আপনার কিছু এখানে নিচ্ছেন, কারণ কেউ যদি কি লকার ইনস্টল করে রাখে, আপনি এখানে যত কিছুই টাইপ করতেছেন সমস্ত কিছু কোথায় চলে যাবে, আপনার সমস্ত কিছু কিন্তু আপনার ওই অ্যাটাকারের কাছে চলে যাবে, মিলি সেকেন্ডের ব্যাপারও না। আর ফ্রেন্ডের পিসি অনেক সময় দেখবেন যে আমরা লগ ইন করি, লগ ইন করার পরে এই যে ডান দিকে আসে, আপনি কি সেভ করতে চান, ব্রাউজার থেকে সেভ করতে চান, আনকনসিয়াসনেসের কারণে আপনি ইয়েস দিয়ে দিলেন, তার মানে কি আপনার ফ্রেন্ডের পিসিতে কিন্তু থেকে গেল, আপনি চলে গেছেন, আপনি লগ আউট করে চলে গেছেন, আপনি মনে করেন আপনি লগ আউট করে চলে আসছি, কিন্তু লগ আউট করে যখনই আসবেন, সে যখনই আবার facebook.com এ ঢুকবে, আপনার মেল অ্যাড্রেস থাকবে, আপনার ওই পাসওয়ার্ডটা আপনার ডট 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 আকারে থাকবে। আমার কথা বুঝতে পারছেন? তো যদি সেভ করে রাখেন, তো আপনি যখনই ঢুকবেন, তাহলে আমি যে লগ আউট করলাম, আমি লগ আউট করি, লগ আউট করলাম, আপনি এখানে যদি আমার এটা সেভ করা থাকে, লগ আউট করার পরও কি থাকবে, আমার এখানে যখন আপনি এটা দিবেন, এই দেখুন এখানে অনেক সময় পাসওয়ার্ড গুলো সেভ থাকে, এর ডট 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 আকারে থাকে, কেমন? এখানে যদি আপনার ডট ডট আকারে থাকে, সে ইচ্ছা করলে কিন্তু এই ডট 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 ইচ্ছা করলে কিন্তু এই ডট ডট গুলো কিন্তু দেখা সম্ভব। দেখেন, ক্লিক করলাম, এই দেখেন সেই যদি ডট ডট পায়, এখানে আমি টেক্সট, আমি কি কি আমি কি টাইপ করছি সব দেখাচ্ছে। তো এখানে ডট ডট থাকলে কেউ যদি মনে করে ডট ডট আছে, সে তো আর বুঝলো না, না এটা অনায়াসে মানে মিলি সেকেন্ডের ভিতরে আমি কিন্তু সব দেখতে পারবো। সো এখানে কখনোই এই সেভ ব্রাউজার যখন আসে মানে কনসিয়াসলি অবহেলা যদি আপনি করে, তো আপনি বিপদে পড়ে যাবেন। তো সোশ্যাল অ্যাকাউন্টে এই কারণে যদি আপনি বন্ধুর পিসি হোক বা যে কোনো জায়গা থেকে হোক লগ ইন করেন, খুব খুব সাবধান। এই কারণে আমরা বলি যে চেষ্টা করবেন যে সেখান থেকে যেন লগ ইন না করা হয়। গেল না কেন? আচ্ছা, সোশ্যাল মিডিয়া কখনো এই কাজটা করবেন না, কারোর সাথে ঝাড়ি টুড়ি এইভাবে বিহেভ করবেন না। সোশ্যাল মিডিয়ায় মনে রাখতে হবে, আমার একটা মানুষের সামনে আমি যেভাবে বিহেভ করি, আমি আমার সোশ্যাল মিডিয়াতেও জাস্ট সবার সাথে ওই ধরনের বিহেভ গুলোই করব। কারণ হচ্ছে আমি জানি না সোশ্যাল মিডিয়ায়, আমি জানি না কার সাথে আমি চ্যাট করতেছি, অনেক সময় আমার অপরিচিত মানুষের সাথে, অনেক দূরের মানুষের সাথে চ্যাট করি, আমি যদি তার সাথে খারাপ আচরণ করি আর সে যদি চায় যে না আমি তার ক্ষতি করব, এটা অসম্ভব কোনো কিছুই না। আচ্ছা, লাস্ট যেটা আছে নট লিস্ট, সেটা হচ্ছে যদি আপনার কোনো ফেসবুকের পেজ থাকে, বিজনেস রিলেটেড কোনো পেজ থাকে, তো আপনারা চেষ্টা করবেন যদি বিজনেস রিলেটেড থাকে, কোনো একজন হ্যাকারকে ভাড়া করবেন, তাকে ফাইন্যান্সিয়ালি ভাবে হোক বা যেভাবে হোক তাকে ভাড়া করে তাকে বলবেন যে আমার এই পেজটা তুমি হ্যাক করে দেখো। সে যদি হ্যাক করতে পারে তাহলে বুঝবেন যে আপনার এখনো সিকিউরিটি অনেক প্রবলেম আছে, আর যে হ্যাক না করতে পারে আপনি মনে করতে পারেন যে না এখন মোটামুটি আমি সেফ, আপনার সেটিংস সব সেভ আছে, কিন্তু আপনার আনকনসিয়াসনেসের কারণে কিন্তু আবার সবকিছু যে কোনো সময় কিন্তু চলে যেতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার সেটিংস যা আছে সেগুলো মোটামুটি সেফ। হ্যাঁ, কারণ কি যদি আপনি রিনাউন্ড কোনো পার্সন হয়ে থাকেন, আপনার কোম্পানি ফেসবুক বিজনেস যে ফেসবুকের পেজ আছে সেটা যদি আপনার রিনাউন্ড কোনো কোম্পানি হয়ে থাকে, ওই ফেসবুক পেজটা যদি হ্যাক হয়ে থাকে তো অনেক ইনফরমেশন লিক হয়ে যেতে পারে। তো দ্যাটস ওয়াই যদি বিজনেস পারপাস চিন্তা করেন, তো এটা প্রো হ্যাকারের থ্রু দিয়ে আপনি একটা হেল্প নিয়ে আগে টেস্ট করে নেবেন আপনার পেজটা সব ঠিকঠাক আছে কিনা। আর লাস্ট আমি যে কথা বলবো সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন ফেসবুকে কখনোই কোনো ছবি আপলোড না করা। ফেসবুকে যদি আপনি কোনো ছবি আপলোড করেন, সেক্ষেত্রে ইচ্ছা করলে যে কেউ যে কোনো সময় আপনার যে কোনো দুর্ঘটনা ঘটা দিতে পারে। লাইক মনে করেন আপনি আপনার বোনের সাথে আপনার ছবি একটা পোস্ট করছেন, বোনের সাথে আপনার ভালো বোনের সাথে বা মায়ের সাথে আপনি ছবি একটা পোস্ট করছেন, এখন ওই মায়ের জায়গায় কাপড় ড্রেস খুলে অন্য কোনো নেক্সট কোনো ছবি অ্যাড করে দেওয়া এখনকার সময় কোনো ব্যাপার না। এই ধরনের কোনো ছবি যদি এখন ভাইরাল হয়, তো আপনার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে? আপনি তার নামে মামলা করলেন, বুঝলাম তার শাস্তি হলো, কিন্তু আপনার যা হওয়ার তা তো হয়ে গেছে। তো ইন ফিউচারে যদি প্রমাণিত হয় যে এটা ঠিক না, পরবর্তীতে এটা নিয়ে দেখবেন অনেকে হাসি তামাশা করবে। তো আর যখন হাসি তামাশা করবে এই জিনিসগুলো আপনার জন্য অনেকটাই খারাপ হবে। এই কারণে উচিত না যে আমি আমার পার্সোনাল কোনো ছবি সেখানে পোস্ট করি।
এক। 2 নম্বর হচ্ছে কোনো ভিডিও আপনার লাইভ কোনো ভিডিও সেখানে পোস্ট করা উচিত না। কেন উচিত না? কারণ হচ্ছে যদি সেটা খুব বেশি দরকার না হয়, কারণ হচ্ছে যদি লাইভ কোনো ভিডিও আপনি যদি পোস্ট করেন, এখনকার সময় আপনার ভিডিও আপনি সুন্দর কথা বলতেছেন, ধর্মীয় কোনো কথা বলতেছেন, বাট আপনার মুখ দিয়ে আপনার ধর্মীয় কথা চলতে আসছে, ঠিক আছে, কিন্তু আপনার মুখ দিয়ে জঙ্গিবাদের কথা বের করা কোনো ব্যাপার না। আপনার টোনে আপনার ভয়েসে জঙ্গিবাদের আপনি বলছেন ঠিক কথা, কিন্তু আপনার মুখ দিয়ে কোনো উল্টাপাল্টা কথা বের করা এখনকার সময় কোনো ব্যাপার না। তো এগুলো খুব সেনসিটিভ জিনিস। কেমন? 3 নম্বর হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজে কখনোই এটা উচিত না যে আমি এই খাবার পছন্দ করি, আমি এই খাবার খাচ্ছি, আমি এই জায়গায় ঘুরতে যাচ্ছি, এই জিনিসগুলো উচিত না। কেন উচিত না সেটা একটা জাস্ট আমি একটা ছোট একটা উদাহরণ দিই। আমাদের কেস আসছে আমাদের কাছে, সেটা হচ্ছে ধরেন একটা কোম্পানির এমডি সে একটা পোস্ট করছে যে আমি অমুক সময় সিঙ্গাপুর যাব, আমার ফ্লাইট এমন, সবাই দোয়া করবেন। খুব ভালো নিয়তে সে একটা পোস্ট করছে, আমি 2 দিন থাকবো না দেশে, ধর এই ধরনের কোনো ইনফরমেশন দিয়ে করছে, তার ফ্লাইটের টাইম সে বলে দিছে, সে পোস্ট করছে। কারণ আমি আপনার ওই কোম্পানির ক্ষতি করতে চাই, তাহলে এখন আমি কি করতে পারি? আমি আপনার ইনফরমেশন গুলো জেনে নিলাম, এখন আমি জানছি যে আপনার অমুক সময় ফ্লাইট, ঠিক আছে, আপনি এখন যেদিন মনে করেন 10টার সময় ফ্লাইট আপনার, তো বিমানে যখন ওঠে মানুষ তখন কি হয়, মোবাইল গুলো অফ থাকে, সুইচ অফ থাকে, ঠিক আমি আপনাকে 10টার সময় আপনার অফিসে হেল্প ডেস্কে ফোন দিছি, আমি যেভাবে হোক হেল্প ডেস্কের ফোন জোগাড় করছি, হেল্প ডেস্কে ফোন দিয়ে বলতেছে আমি এমডি অমুক বলতেছে আমার এই মুহূর্তে বিমান ছাড়বে, কিন্তু আমার এর আগে এই কাজটা একটু আর্জেন্ট দরকার, আমার সার্ভার অ্যাক্সেসটা লাগবে। কারণ এই মুহূর্তে সবাই জানে যে আমাদের এমডি এই সময় ফ্লাইটে যাবে, এবং মোবাইল এসে বলে আমার মোবাইল একটু পরে সুইচ অফ থাকবে, একটু কাইন্ডলি তাড়াতাড়ি আমাকে দাও। সো এটা সবাই জানে, তো সবাই খুব সহজে কিন্তু ওই টাইমের মধ্যে কিন্তু চিন্তা ভাবনা করার সময় নাই, সবাই বিশ্বাস করবে। তো ওই সময় কিন্তু হতে পারে যে কেউ খুব দ্রুততার সাথে তার ইউজারনেম পাসওয়ার্ড গুলো দিয়ে দিল। বাস এটা কিন্তু আসলে সে কিন্তু রিয়েল পারসন কিন্তু আপনাকে নক করে নাই, তার ইনফরমেশন গুলো গ্যাদার করে অন্য ফেক একজন পারসন আপনাকে ফোন দিছে, হেল্প ডেস্কে ফোন দিছে। মানে আপনি তো যে ইনফরমেশন দিছে সব তো ঠিক আছে, কারণ সবাই জানে যে 10টার সময় ফ্লাইট আছে এবং ফ্লাইটে উঠলে মোবাইল সুইচ অফ হবে, তো এই জন্য খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, ব্যাস ঘটনা ঘটে গেছে। তো এই কারণে আমার পার্সোনাল কোনো ইনফরমেশন হোক বা আমার অফিসিয়াল কোনো ইনফরমেশনের কারণে হোক, আমার এগুলো পোস্ট করা উচিত না। এগুলো কিন্তু খুব সেনসিটিভ জিনিস। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কিছু জানার কিছু আছে? জানা থাকলে বলতে পারেন, কোনো আস্ক করতে পারেন ইচ্ছা করলে। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু দেখবো। আমরা এখন মেল নিয়ে একটু কথা বলবো, মেল অ্যাড্রেসের সামথিং কিছু নিয়ে। ধরেন আমার যে মেল অ্যাড্রেসটা আছে, এই মেলে যদি হিউজ পরিমাণে কেউ মেল পাঠায়, ধরেন 1000, 2000, 3000 যদি মেল একসঙ্গে পাঠাতে থাকে, তাহলে কি হবে? আমার নেসেসারি যে মেলগুলো আছে, এই মেলগুলো চলে যাবে, ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে বা নিচে পড়ে যাবে। আমার অফিসিয়াল এনভায়রনমেন্ট যদি হয়, আমার ইনফরমেশন গুলো কিন্তু নিচে পড়ে যাবে, আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু কারণ হিউজ পরিমাণে মেল আমার এখানে আসতেছে। সো এই ধরনের অ্যাটাক কিন্তু আমার এখানে কিন্তু হরহামেশা হইতে পারে। আমি জাস্ট আপনাদেরকে ল্যাব পারপাস এটা দেখাচ্ছি। আমি আশা করবো আপনাদের কাছ থেকে এই ধরনের কোনো কাজ আপনারা করবেন না। আপনারা দেখার জন্য, প্র্যাকটিসের জন্য নিজের মেল থেকে, 2টা মেল অ্যাকাউন্ট থেকে এই কাজগুলো করতে পারেন ইচ্ছা করলে, কোনো সমস্যা নাই। কিন্তু অন্যের সাথে, অন্যের বিনা অনুমতিতে আপনারা, আমি প্রথমে দেখাইছিলাম যে অন্যের কোনো ক্ষতি হোক এই ধরনের কোনো, তার বিনা অনুমতি ছাড়া কোনো ঘটলে এই ধরনের এগুলো কিন্তু ক্রাইম। কেমন? আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নেই যে আমার যে মেলটা আছে, এই মেলটাকে অ্যাকচুয়ালি আসলে এটা কি, এটা আমি যে মেলটা আমাকে যে পাঠাচ্ছে সেই মেল থেকে আসছে কিনা নাকি অন্য কোনো মেল থেকে আসছে, সেটা আমরা একটু দেখে নেই।
লাইক এখানে দেখেন আমার একটা মেইল আসছে, আমি যদি একটা জিমেইলের মেইল দেখি বা এটাও দেখতে পারি। এখানে দেখেন এই যে তিনটা আছে মোর অপশন, এখান থেকে শো অরিজিনালে যাব। শো অরিজিনাল একটু মিউট করে রাখেন কাইন্ডলি, হ্যাঁ সেটা একটু মিউট করেন। দেন শো অরিজিনালে গেলে এসপিএফ কি আছে, পাস, ডিকেএম পাস, ডিমার্ক পাস। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে মেলটা আসছে এই মেলটা অরিজিনাল মেল, ঠিকঠাক আছে, যেহেতু সবই কি আছে, পাস আছে। এসপিএফ, ডিকেএম, ডিমার্ক এগুলো সব সিকিউরিটি পারপাস ইউজ করে অথেন্টিকেশন জন্য ইউজ করা হয়, সেগুলো আমি এখন আপনাদের ডিসকাস করতেছি না। এখানে দেখেন আমি যদি একটু নিচের দিকে যাই, এখানে লেখা আছে দেখেন designates as a permitted sender, তার মানে এই যে পাঠাইছে সে ডেজিগনেট, সে ভ্যালিড। আর যখন আমার ফেক মেল হয় তখন সেটা কিন্তু ইজ নট, ডাজ নট ডেজিগনেট থাকে, যে সেটা ডেজিগনেট না এজ এ পার্মানেন্ট সেন্ডার হিসেবে ডেজিগনেট না। তো আমরা এরকম একটা মেল ক্রিয়েট করতে পারি, ইচ্ছা করলে ক্রিয়েট করে আমরা দেখতে পারি। হ্যাঁ, আমরা এরকম একটা মেল ক্রিয়েট করি। আমরা একটা ফেক মেল জেনারেট করব। এরকম বলছে আমারটা তো আসতেছে। আচ্ছা, তাহলে আমার এখানে আসছে, তুমি দাও স্ক্রিনশট দাও। তাহলে একটু পরে জানাই। জি স্যার, এই এই ওয়েবসাইট ঢোকার পরে এরকম ইন্টারফেস আসে, এখানে হ্যাঁ। ফর্ম নেই। জি স্যার, লেখো ফ্রম নেম, লেখো নরেন্দ্র মোদী বা শেখ হাসিনা, সামথিং কিছু লেখো। ইমেল অ্যাড্রেস লেখো। ইমেল অ্যাড্রেস কি দেবো স্যার? রিয়েল ইমেল দেবো নাকি? আমারটা দাও, লেখো itpd.training@gmail.com। জি স্যার, I want to fund you 40 টাকা। হ্যাঁ, তাহলে কে পাঠাচ্ছে? লাইক দিস। শেখ হাসিনা। আচ্ছা, ফ্রম ইমেল এটা না, ফ্রম ইমেলটা কাটো, ফ্রম ইমেলটা কাটো। ওখানে লেখো পিএম, প্রাইম মিনিস্টার pm@gov.bd। ঠিক আছে, তার মানে প্রাইম মিনিস্টার সে আমাকে মেল পাঠাচ্ছে, তার নাম কি, শেখ হাসিনা। কোথায় পাঠাচ্ছে? আমার মেলে পাঠাচ্ছে, ফান্ডিং ইস্যু এরকম। সে লিখছে ডিয়ার মুশফিক, আই ওয়ান্ট টু ফান্ড ইউ ব্লা ব্লা ব্লা। সে একটা অ্যাটাচমেন্ট ক্লিক করে দিছে, তুমি এটাকে ক্লিক করো, ক্লিক করে তুমি কি করো, তুমি এখানে ফিল আপ করো। তো এই যে সে ক্লিক করে ফিল আপ করতে বলতেছে, আচ্ছা ডিয়ার মুশফিক এটা কপি করো, এটা কপি করো, বুঝছো? জি স্যার, তো নিচে আসো, নিচে এসে দেখো ক্যাপচা আছে, ক্যাপচাটা ওঠে নাই, ক্যাপচা সলভ করো। হ্যাঁ, ক্লিক করো তো, ক্যাপচা দাও, নিচের দিকে আসো তো, ক্যাপচা উঠছে, নিচের দিকে আসো, আর নিচের দিকে আসো, ক্যাপচা উঠছে। এবার যাও, হ্যাঁ এবার আবার লেখো, ওখানে ক্লিক করো, উপরে ফ্রম নেমে ক্লিক করো, জাস্ট ক্লিক করো। ক্লিক করছি স্যার, আসতেছে না। আসছে না কেন? আসার তো কথা। আচ্ছা, একটা লেখো আবার তাহলে। আচ্ছা আচ্ছা, লিখছো? তার মানে তাহলে কি হলো, শেখ হাসিনা পাঠাবে, তার মেল অ্যাড্রেস হচ্ছে pm@gov.in.gov.bd, তাই তো? গভর্নমেন্ট বাংলাদেশ, পিতে প্রাইম মিনিস্টার। কাকে পাঠাচ্ছে? ইমেল টু মুশফিকে, ফান্ডিং ইস্যু, এটা লিখছে। তো এটার সাথে সে একটা টেক্সট ফাইল পাঠিয়ে দিবে বা একটা ডকুমেন্ট পাঠিয়ে দিবে। ওই ফাইলটা মনে করো ম্যালিসিয়াস একটা ফাইল, ওখানে ক্লিক করার সাথে সাথে কি হবে, তোমার সমস্ত অথরিটি বা সমস্ত পারমিশন তার কাছে চলে যাবে, কেমন? সো এটা এখন সেন্ড করো। ইমেল সেন্ড সাকসেসফুলি। বুঝছে? জি স্যার। আচ্ছা, বন্ধুরা আপনি দেখাবেন।
দেখি এবার তুমি শেয়ার অফ করে দাও, দেখি আমার কাছে আসছে কিনা চেক করে নিই। এই দেখো আসছে, শেখ হাসিনা prime minister@gov.bd কাকে পাঠাইছে, কার কাছে, শেখ হাসিনা থেকে। তার মেল অ্যাড্রেস কি? এই মেল অ্যাড্রেস তো ধরো তুমি যদি জানো যে তোমার প্রাইম মিনিস্টার মেল অ্যাড্রেস, এটা তো জানা অসম্ভব কোনো কিছু না, তাই না? তো এখান থেকে কিন্তু একদম রিয়েল মেল থেকে কিন্তু আমার কাছে মেল আসছে। কথা বুঝা গেছে? স্যার এইটা অরিজিনালটা দেখি তো, অরিজিনটা এটা এটা কি তোমরা লেখা আছে খুঁজে নিও। ও আচ্ছা, অরিজিনাল, হ্যাঁ সেটা দেখাবো। সো অ্যাজ এ টেকনিক্যাল গাই হিসেবে সে আমাকে সে আমাকে বলছে হ্যাঁ হ্যান 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 ব্লা 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 অনেক কথা কথা বলছে। বলার পর আমি তো খুশিতে আটখানা। সে বলে যে তুমি এই ফর্মটা ফিল আপ করে দাও। আমি ক্লিক করছি, সাথে সাথে আমার ইনফরমেশন মানে আমার এই ফুল মেশিনের পারমিশন তার কাছে চলে গেছে। কথা বোঝা গেছে? খুব ডেঞ্জারাস। তো এই যে তাহলে আমাদের এই ধরনের ইনফরমেশন যখন আসবে, এই ধরনের মেল যখন আসবে, তাহলে আমাকে কি করতে হবে? আগে অ্যাজ এ টেকনিক্যাল গাই হিসেবে আমি দেখবো যে মেলটা এখানে আসছে এটা তো আমার কাছে আসার কথা ছিল না। এটা তো এখন নরমাল, কিন্তু ধরো যদি আসেও, তার আগে আমি দেখে নেবো যে এটা অ্যাকচুয়ালি আসলে রিয়েল সোর্স থেকে আসছে কিনা, সেটা আমি দেখবো। তো আমি এই যে এখানে দেখে যাই, মোড়ে যাই, শো অরিজিনালে যাই, এখানে দেখো আছে কি এসপিএফ নিউট্রাল, আরো নিচে দুটো কিন্তু নাই হাওয়া। বুঝতে পারছো কথা? এবং নিচের দিকে যদি আসি, দেখো সেখানে লেখা আছে ইজ নাইদার পারমিটেড নট ডিনাইড। তার মানে কি পারমিটেডও না, ডিনাইড। এবং এখানে দেখো সবই দেখো আছে একই জিনিস, নাইদার পারমিটেড নট ডিনাইড, নাইদার পারমিটেড নট ডিনাইড। কোনো ডেজিগনেট হিসেবে কিন্তু এখানে কোনো কিছু লেখা নাই। এই দেখো নাইদার পারমিটেড নট ডিনাইড বাই বেস্ট গেস্ট রেকর্ড ফর ডোমেন অফ এইটা সে করতে পারতেছে না, খুঁজে পাচ্ছে না। এই ধরনের কোনো মেল কিন্তু নাই, কারণ এই মেল তো আসলে নাই, তাই না? সো সে আমাকে বলতে, যেমন দেখো রিসিভ ফ্রম, কোথা থেকে রিসিভ করা হয়েছে মেলটা। আমি যদি এখানে মেল দেখতে পাচ্ছি কি, আমি দেখতে পাচ্ছি হচ্ছে আমার কি বলে পিএম, এই যে পিএম ফ্রম, বাট দেখো মেসেজ আইডি দেখে লিখে দিয়েছে। দেখো তার মানে এই যে এটা তারা কি বোঝাচ্ছে, এইখান থেকে এই ডোমেনটা থেকে এই মেলটা জেনারেট করা হয়েছে। বুঝা গেছে কথা? সো এইগুলো দেখে অ্যাজ এ টেকনিক্যাল গাই হিসেবে কিন্তু এগুলো তোমাকে জানতে হবে যে কোন মেলটা আমি ওপেন করব, কোন অ্যাটাচটা করব, কোন মেলটা আমি বিশ্বাস করব না করব, সেই জিনিসগুলো কিন্তু আমাকে জানতে হবে। কারণ এই ধরনের মেল যদি আমি আপনাকে পাঠাই, খুব সহজেই কিন্তু প্রলুব্ধ করা সম্ভব। আপনি আমার লিঙ্কটা ক্লিক করেন, লিঙ্ক করবেন না মানে লিঙ্ক ক্লিক করতে আপনি বাধ্য হবেন। অন্তত পক্ষে এই লিঙ্কে এই ফাইল, যে ফাইলটা দিছি, এই ফাইলে কি আছে একটু দেখি। তো এমন কথা আমি লিখবো, এমন মেল থেকে আমি মেল পাঠাবো, আপনি লিংকে ক্লিক করতে বাধ্য থাকবেন। তো এই ধরনের কেসগুলো কিন্তু ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। কেমন? এক। 2 নম্বর হচ্ছে, আমি যদি আপনার ক্ষতি করতে চাই, ইন্ডাস্ট্রি ক্ষতি করতে চাই, আপনার বিজনেস ক্ষতি করতে চাই, আপনার যত মেল আছে সমস্ত মেলকে আমি নিচে ফেলা দিতে পারি। কেমন? তো এটা আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি। আমি আমার কালিনেক্স থেকে মেল বোমিং করব, মানে হিউজ পরিমাণে মেল আমি জেনারেট করব। ওকে, আমরা একটা টুলস লাগবে আমাদের, ইমেল বোম্বার টুলসটা লাগবে।
দেখেন আমি একটা টুলস গিটহাব থেকে আমি একটা টুলস ডাউনলোড করে দিছি। এই টুলসটাই যে আমার ইমেল বোম্বার এটা আছে, এখানে আমি ঢুকবো সিডি দিয়ে ইমেল বোম্বারে ঢুকলাম। এখানে এলএস দিয়ে দেখে আমার কি কি আছে, ইমেল বোম্বার ডট পাই, পাইথনের একটা ফাইল আছে। এই ফাইলটার পারমিশন দেওয়া আছে হচ্ছে রিড রাইট রিড। এই ফাইলটা আমি এক্সিকিউট করব, তার মানে এই ফাইলটার এক্সিকিউট পারমিশন দেওয়া নাই, ইউজার এন্ডেরও দেওয়া নাই, কোনো গ্রুপেরও দেওয়া নাই। যারা লিনাক্স বোঝেন তারা হয়তো এই জিনিসটা বুঝবেন। এই কারণে যারা সিকিউরিটি লাইনে ইন ফিউচারে করতে চান, লিনাক্স তাদের জন্য খুব ম্যান্ডেটরি জিনিস। আচ্ছা, তো এই ফাইলটার জন্য আমি আগে এক্সিকিউট পারমিশনটা দিয়ে আসি। ch মোড চেঞ্জ করব, পারমিশন দেব এক্সিকিউট প্লাস এক্স কার ইমেল বোম্বার ফাইল। এখন দেখ কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার পারমিশন এক্স 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 মানে এক্স মানে এক্সিকিউশন। সো আমি এখন এক্সিকিউট করব ফাইলটা ./email.py এন্টার। দেখেন মেল সার্ভার, আমরা জিমেল, ইয়াহু, হটমেল, আউটলুক এই তিন ধরনের জিনিস মেল সার্ভার গুলোতে আমরা হিট করতে পারি। সো আমি আমার জিমেল অ্যাকাউন্ট আছে, আমি জিমেল দিয়ে দেখাচ্ছি। 1 মেল অ্যাড্রেসটা কি আমার itbd.training@gmail.com। আমার ইমেইলের পাসওয়ার্ডটা দিলাম। কাকে আমি অ্যাটাকটা করব, এই মেল থেকে মেল যাবে, কাকে আমি অ্যাটাক করব, ইমেল টু মুশফিক, এটাকে করলাম। সাবজেক্ট কি দিব, হ্যালো ডিয়ার। You are finished. Message, Mr. Mushfiq. Wait and see. More coming. এই ধরনের কোন একটা মেসেজ দিয়ে আপনি জেনারেট করবেন। কতগুলো মেল পাঠাবেন, আপনি যদি মনে করেন 1000 মেল পাঠাবেন, আপনি 1000 দিয়ে দেবেন। আমি আমাদের জাস্ট টেস্টিং পারপাসে জাস্ট 3টা মেল পাঠাচ্ছি, এন্টার। আমার পাসওয়ার্ড যদি ঠিকঠাক থাকে তাহলে ঠিকঠাক ভাবে কাজ করবে। দেখি আমরা স্যার এটা কিসের পাসওয়ার্ড স্যার? আমার মেইলে পাসওয়ার্ড, যে ইমেল থেকে যাবে সেই মেইলে পাসওয়ার্ড। যে মেল থেকে যাবে, দেখেন সাকসেসফুলি সেন্ড 1 মেইলস, 2 মেইলস, 3 মেইলস। ঠিক আছে, এখন দেখেন আমি যদি আমার যাই, তো আমার মেল বক্সের একটা তো অ্যাকাউন্টের তো একটা লিমিট আছে, তাই না? যে এতগুলো মেল বা এতটুকু স্পেস সে নিবে। নরমালি তো আমরা কিনি না, তাই না? যেহেতু কিনি না, আমার মেলে কিন্তু একটা নির্দিষ্ট স্পেস থাকে। তো এত উপরে হলে কিন্তু সমস্যা, অনেক সময় মেল বাউন্স করে চলে যায়, কারণ আপনার মেল বক্স ভর্তি। এখন আমি যদি হিউজ পরিমাণে মেল পাঠাই দেই, পরবর্তীতে প্রয়োজনীয় মেলগুলো আমার কাছে আসবে না, আবার আগের মেলগুলো রিমুভ হয়ে যেতে পারে। তো বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু হইতে পারে। আজকে এরকম বললো কেন আমার সাথে, এটাও আছে।